ছবি আসে না। ও, আমি আমার ক্যামেরা অফ করতে। আমি লিপ দিয়ে আবার ঢুকতেছি। আমরা শুরু করতে চাচ্ছি। কৃষি মন্ত্রণালয় থেকে ম্যাডাম জয়েন করলে আমরা শুরু করে দেব।
আপনারা কেউ যদি আপনাদের অফিসের যিনি এপিএমএস সফটওয়্যারটা ব্যবহার করেন, অনেকে আছেন যে নিজেই ব্যবহার করেন, আবার কেউ কেউ চান যে না আপনার একজন টেকনিক্যাল পার্সন আছেন উনি কাজ করে, তাকেও যদি পাশে সঙ্গে নিয়ে বসতে চান বা সে যদি যুক্ত থাকে অসুবিধা নেই আর কি, সেক্ষেত্রে আপনাদের হয়তো সুবিধা হবে। মন্ত্রণালয় থেকে কেউ যুক্ত আছেন কিনা, ম্যাডাম বাদেও যদি কেউ যুক্ত আছেন কিনা? খুব সম্ভবত সিস্টেম অ্যানালিস্ট কৃষি মন্ত্রণালয়ে যুক্ত আছেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আমাদের সেশন শুরু করে দেই। ম্যাডাম যুক্ত হলে ম্যাডাম সেই সময় থেকে আমাদের সঙ্গে কথা বলবেন। তো আমি প্রথমে আহ, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ ফাউজুল কবির, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। আমি আমাদের এপিএ বাস্তবায়ন পরিবীক্ষণ 2 অধিশাখায় কাজ করি। এটার অন্যতম একটা কাজ হচ্ছে আমাদের এপিএমএস সফটওয়্যারটার মাধ্যমে মাঠ পর্যায়ের অফিসগুলোকে এপি এর আওতায় নিয়ে আসা। তো সেই সেই কাজ থেকেই আসলে আজকের এই প্রশিক্ষণটা আয়োজন করা। আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। আপনাদের এপিএটা আপনাদের মন্ত্রণালয়ের এপিএ মূলত আমরা প্রায় 3 বছর আমাদের এই অধিশাখা থেকেই আসলে মনিটর করা হয়। তো সেই প্রেক্ষাপটে আমার আপনাদের কাজ সম্পর্কে একটা সম্যক ধারণা আছে। তো এখানে আপনারা যারা যুক্ত আছেন তাদের অনেককেই আসলে আমার সঙ্গে আমি পরিচিত, আমার সঙ্গে কথা হয় আপনাদের। হয়তো সামনাসামনি দেখা হয়নি, কিন্তু ফোনে অনেকের সঙ্গে আমার কথা হয়। তো সেই প্রেক্ষাপটে আমি বলতে পারি আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আপনারা একটা মোটামুটি খুব বেশি লম্বা সময় না পার না করলেও মোটামুটি আপনারা কিন্তু দীর্ঘদিন ধরেই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে যুক্ত হচ্ছে। কিন্তু আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের যে পারফরমেন্সটা আমরা প্রত্যাশা করছি, এখন পর্যন্ত আমরা বলবো সেই স্টেজ আপনাদের কাছে আমরা পাইনি। সফটওয়্যারের পারফরমেন্স বলতে সফটওয়্যারে প্রচন্ড দক্ষ এরকম কিছু না। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব এখানে আমার ধারণা যারা কানেক্টেড আছেন তাদের প্রায় 40% পার্টিসিপেন্টই এই বিষয়গুলো জানে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে তারা এটা সঠিকভাবে অ্যাপ্লাই করছেন না। অ্যাপ্লাই না করার ফলে যেটা হচ্ছে যে আমাদের, আপনারা জানেন এপিএ কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কাজ না, এটা একটা টিম ওয়ার্ক। আর মন্ত্রণালয় শুধু তার এপিএ করলে হবে না, তার আওতাধীন অফিসের এপিএ গুলোকেও মনিটর করতে হবে। তো এই মনিটরিং এর জায়গায় আপনাদের একটা গ্যাপ কিন্তু আমি দেখতে পাই আর কি। এটা হয়তো আমার শুধু মুখের কথা না, আমি বাস্তব চিত্রে কেমন দেখাচ্ছে, আপনারা কেন আমি এই কথা বলছি সেটাও আমি আপনাদেরকে আমার সেশনের মধ্যে দেখাবো। তো আমি আশা করি আজকে আমি যে ট্রেনিংটুকু নিব, আপনার বেশিক্ষণ ধৈর্য ধরতে হবে না। আমি সব মিলায় 11:30টার দিকে আমি শেষ করে দেবো, হয়তো 5 মিনিট আমাদের দেরি হয়েছে, 5-7 মিনিট। তো 11:30টার দিকে আমরা শেষ করব। আপনারা যদি এই সময়টুকু শুধু শুনেন যে আমরা হয়তো হাতে কলমে জুমের মাধ্যমে এই ট্রেনিং দিয়ে টেকনিক্যালি আপনাদেরকে আহ, খুব বেশি আপগ্রেড করতে পারবো না, এটা সম্ভব না। কিন্তু যে কনসেপ্টগুলোর কারণে আপনাদের এই কাজগুলো থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেগুলো কিভাবে ওভারকাম করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটা সম্যক ধারণা দিতে পারবো। এখানে যারা উপস্থিত আছেন কেউ কেউ নিজে কাজ করেন সফটওয়্যারে, আবার কেউ কেউ আপনার কোনো সহযোগী আপনাকে করে দেয়, আপনার একটা আইডিয়া আছে। কিন্তু আজকের পর থেকে আমার ধারণা যে আপনারা সবাই একবারে সম্যক ধারণা পাবেন 100%। সেই 100% ধারণা পেয়ে গেলে আপনাদের যে এই যে বসে থাকা, বসে থাকা বলতে কেউ কোনো একটা সমস্যায় পড়লে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে সমাধান করতে হবে, এই সমস্যাগুলো থেকে আপনারা খুব সম্ভবত বের হয়ে আসতে পারবেন আজকের পর থেকে। ঠিক আছে? আরেকটা বিষয় যে যেহেতু 1.5 ঘন্টা ধরে আমি কথা বলেই যাব, এক সময় হয়তো আপনার মনোযোগ চলেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমার রেকর্ডিংটা আমি এই জন্য আজকে বিকাল বা কালকের মধ্যে আপনাদের এই আমাদের এপিএমএস সফটওয়্যার যে নোটিশ বোর্ড সেখানে আমি দিয়ে দিব।
যাতে কোনো জায়গা বুঝতে একটু অসুবিধা হলে আপনি সেই জায়গায় আবার একটু দেখে নিতে পারেন। কাজে আপনাদের কোনো নোট নেওয়ারও দরকার নাই, আপনারা শুধু শুনেন। আজকে আমি চাচ্ছি যে আপনাদের হয়তো একজন এপিএমএস সফটওয়্যারে প্রায় 90% ধারণা আছে, এখানে কেউ কেউ উপস্থিত আছেন যার হয়তো মাত্র 10% ধারণা আছে। আমরা চাচ্ছি প্রত্যেকের এই লেভেলটাকে 80%-এ নিয়ে আসা। তখন আপনারা কি করতে পারবেন যে আপনাদের এই সমস্যাগুলোকে দূর করতে পারবেন। তো আমি প্রথমেই এই জন্য আমাদের সফটওয়্যারে এখন যাব, আমি স্ক্রিন শেয়ার করব। আপনারা দেখেন আমি কেন বলতে চাচ্ছি যে আমরা আপনাদের কাছে আমরা যতটুকু আশা করি, আমি আজকে এপিএ নিয়ে কথা বলছি না, এপিএমএস সফটওয়্যারে ঠিক ততটুক লেভেল পর্যন্ত আপনারা এখন পর্যন্ত আসলে যেতে পারেন নাই, সেটা আমরা কাগজে কলমে আপনাদেরকে দেখাবো। আর আরেকটা বিষয়, আমরা যখন কথা বলবো তখন আপনি যে কোনো সময় আমাকে এপিএ নিয়ে অথবা এপিএমএস সফটওয়্যার নিয়ে বা আপনার কোনো কনফিউশন থাকলে, অথবা আপনি এই সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে কখনো কোনো সমস্যায় পড়েছেন, সেইটা একটা সাজেশন দিতে চান, যে কোনো বিষয়ে আপনি আমাদেরকে মতামত দিতে পারেন, আমাকে থামাতে পারেন, কোনো অসুবিধা নেই। তখন আমার সঙ্গে শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আজকে প্রথম যে আমার কথা সেটা হচ্ছে যে আপনাদের অনেকের মধ্যেই একটা ধারণা আছে যে আপনাদের সফটওয়্যারে কোনো সমস্যা হলে এই সমস্যার সমাধানটা ক্যাবিনেট থেকে করতে হবে। যেই ধারণাটা একবারে 1 নম্বর বাক্য আমার এটা, যে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। হ্যাঁ, মানে আপনাদের অ্যাকাউন্টে যে ক্ষমতাটা দেওয়া আছে, আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে, আপনার নিজের এপিএ সম্পর্কে আপনাদের হয়তো ক্ষমতা নাই, কিন্তু আপনার আওতাধীন অফিসের সকল ক্ষমতা আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে। এই ক্ষমতাটা আপনারা ব্যবহার করছেন না বলেই আপনাদের বিভিন্ন অফিসের এপিএ এপিএমএস সফটওয়্যারে সঠিকভাবে আসছে না। তো এইটা বাস্তবায়ন করতে গিয়ে আপনারা অনেকগুলো সমস্যায় পড়েছেন আমরা জানি। তো দুপুরে যাবো, হ্যাঁ, একটু দুপুরে যাবো। একটু পারবো। আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, আমি একটু মিউট করে দিলাম সবাইকে। তো আমি এই মুহূর্তে লগ ইন করে আছি, দেখেন যে আপনার মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে আমি দেখতে চাচ্ছি যে আপনাদের 2024-25 অর্থ বছরের এপিএ দাখিলের অবস্থাটা কি। এই 2024-25 সাল দিয়ে আমি, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অফিসকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখা যায়, কিন্তু আমি দেখতে চাচ্ছি যে আপনার কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটা অর্গানোগ্রামের সকল অফিসকে একসাথে দেখতে চাইলে আমাকে সিলেক্ট করতে হবে কৃষি মন্ত্রণালয়। আর যদি একটা একটা করে দেখতে চান তাহলে একটা একটা করে অফিস আপনি সিলেক্ট করবেন। তো কৃষি মন্ত্রণালয় দিয়ে আমি দিচ্ছি যে আমার দপ্তর সংস্থা লেভেলের সবার অবস্থাটা কি, সেটা আমি একটু দেখতে চাচ্ছি এপিএ দাখিলের সার্বিক চিত্র। ভিউ রিপোর্টে দিলাম। দেওয়ার পরে আমি যেটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, স্ট্যাটাসটা আপনারা দেখতে পাবেন এই শেষ কলামে, ঠিক আছে? এখানে দেখেন বীজ প্রত্যয়ন এজেন্সি চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এখন আপনারা জানেন যে আমাদের এপিএ দাখিলের সর্বশেষ সময় ছিল, চূড়ান্ত এপিএ দাখিলের সর্বশেষ সময় ছিল 30শে মে। কাজেই এই অবস্থায় কি থাকার কথা যে সবারই চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। তাহলে বীজ প্রত্যয়ন এজেন্সি যে স্ট্যাটাসে আছে সেটা ওকে, মানে তারটা ওকে অবস্থায় আছে, কারণ চূড়ান্ত এপি উনি দাখিল করেছেন। জানেন আপনারা যে চূড়ান্ত এপি দাখিল করলে সেটা লক হয়ে যায় এবং লক অবস্থায় আছে। লক অর্থ হচ্ছে যে যদি এখন বীজ প্রত্যয়ন এজেন্সি তার অ্যাকাউন্টে লগ ইন করে, তাহলে তার এপিএ তে কোনো অ্যাড এডিট বাটন পাবে না। তখন হচ্ছে যে সে আর কোনো পরিবর্তন আনতে পারবে না, কারণ এটাই, কারণ সে এটাই ফাইনাল হয়ে গিয়েছে। তখন সে সেটাকে এডিট করতে পারবে না। কিন্তু আমি যদি 3 এবং 4 নাম্বার একটু যাই, দেখেন 3 এবং 4, ঠিক আছে? বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। তার মানে কি, যা তার যে এখন যে স্ট্যাটাসে থাকার কথা সেই স্ট্যাটাসে উনি নাই। এখন এই সমাধানগুলো কিভাবে করবেন, আজকে আসলে তারা কেন করেননি বা কি হয়েছে এটা আমি আলোচনা করতে চাই না বা এটা নিয়ে সময়ও ক্ষেপণ করতে চাই না। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু আমি প্রায় অনলাইনে 15টার মতো ট্রেনিং দিয়েছি গত 1 মাসে। এই আপনাদের আজকে যে ট্রেনিংটা দিচ্ছি ঠিক সেই রকম ট্রেনিং।
আমি কোনো মন্ত্রণালয়ের দপ্তর সংস্থা লেভেলে এই পরিস্থিতিটা এখন পাইনি, কারণ আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমার দেখতে পাচ্ছি যে আপনার মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থা পর্যন্ত একটা এপিএ কালচার ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তো তারা দেখলাম যে সাধারণত ডেডলাইন মিস করে না। আমার গত 15টা ট্রেনিং এ কোনোটাতেই আমরা দপ্তর সংস্থা লেভেলে কোনো আহ, সময় মিসের কোনো রেকর্ড আমাদের কাছে নাই। কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, দপ্তর সংস্থাতে একটা রেকর্ড, মানে দুইজন কিন্তু মিস করে ফেলেছে, যে তাদের রেকর্ড থেকে দেখা যাচ্ছে। তার অর্থ হচ্ছে যে কিছুটা গ্যাপ কিন্তু এখানে তৈরি হচ্ছে দপ্তর সংস্থাতে। একটা ভুলও আসলে বেশ আমরা আসলে আশা করি না আর কি। ঠিক আছে, এটা একটা বিষয়। তো দেখেন, আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলে খোলা অবস্থায় উনি এখন পাবেন, কিন্তু উনি আসলে দাখিলটা করেননি। হ্যাঁ, কোনো কারণে মিস হয়েছে, সেটা টেকনিক্যাল কারণ হোক বা যোগাযোগের অভাব হোক বা অন্য কোনো কারণ থাকতে পারে। কেউ কি কোনো কিছু বলতে চাচ্ছেন? তাহলে আমি একটু মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো এরকম একটা পরিস্থিতি আছে। এরপরে আমার দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে যে এই কয়দিনে যে 15টা মন্ত্রণালয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছি, তাদেরও মাঠ পর্যায়ে বেশ কিছু দুর্বলতা আছে। তারা আওতাধীন অফিসগুলোর এপিএ কে সফটওয়্যার ঠিকভাবে নিয়ে আসতে পারছে না বলতে ধরেন 80% ক্ষেত্রেই ওকে, 80-90% ক্ষেত্রে ওকে, 10%-এর ক্ষেত্রে। সেই চিত্র খুব সম্ভবত আপনাদের ক্ষেত্রেও আমরা পাবো। আমরা একটু যদি আগাই, আমরা বিভাগীয় পর্যায়ে আপনাদের কোনো অফিস আছে কিনা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে, তার মানে উনি কিন্তু চূড়ান্ত এপিএটা এখনো দাখিল করেননি। হ্যাঁ, ম্যাক্সিমাম অফিসের ক্ষেত্রেই কম বেশি এরকম চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কিন্তু দাখিল করেননি। হ্যাঁ, এইরকম পরিস্থিতি আছে। আচ্ছা, আঞ্চলিক অফিসের ক্ষেত্রে কি অবস্থা দেখি একটু। দেখেন, এখানেও প্রচুর চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ চূড়ান্তটা উনি করেননি। আর ওনারা কিন্তু মোটামুটি সবাই আপনারা কাজ করতেছেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে হয়তো আপনারা এখনো শেষ করতে পারেননি। যেমন দেখেন, এই যে দুইটা অফিস, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস বরিশাল এবং সিলেট, এনারা আছেন, প্রস্তুত করা হচ্ছে। এটা হচ্ছে একবারে আর্লি স্টেজ আমাদের। আমি একটু পরে এটা আলোচনা করব যে তারা এখন আসলে খসড়াই দাখিল করেনি, এরকম একটা স্টেজে আছেন আঞ্চলিক লেভেলের অফিসগুলো। এরপরে জেলা লেভেলের অফিসগুলোতে একটু আমি যাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন, একটা হিউজ অ্যামাউন্টের অফিস প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত তারা আসলে খসড়াই দাখিল করেন। তো আজকের প্রশিক্ষণটা মূলত তাদেরকে ধরিয়ে দেওয়া বা তাদেরকে দেখিয়ে দেওয়া এমন বিষয় না। বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এখন কি করব। হ্যাঁ, এই যে উনি প্রস্তুত করা হচ্ছে, স্টেজে গিয়ে আটকে গিয়েছেন, এটার সমাধান কি? এই সমাধানটা অনেকের কাছে ধারণা, মানে অনেকে আপনারা ধারণা করেন যে এটা আসলে এখন ক্যাবিনেট ছাড়া আর কিছু কোনোভাবেই সলভ করা সম্ভব না। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে ক্যাবিনেট ডিভিশনের পক্ষে প্রত্যেকটা অফিসকে ইন্ডিভিজুয়ালি মনিটর করা সম্ভব না। হ্যাঁ, ওইটা তার এই পরিমাণ লোকবলও নাই, এই পরিমাণ আসলে সক্ষমতাও আসলে আমাদের নাই। তো এখন এটা কি করতে হবে, এটা আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে। তাহলে ক্যাবিনেট কি করবে? ক্যাবিনেট আসলে করবে মনিটর, যে আপনি আসলে এটা কোন সময় খুলে দিয়েছিলেন, কোন সময় আপনি বন্ধ করে দিয়েছিলেন, কেন আপনি পারেন নাই। এই জিনিসগুলো আমাদের একটা লগ আকারে জেনারেট, আমি এটাও দেখাবো আজকে আপনাদেরকে। তো সেই জায়গা থেকে দেখবে, কিন্তু তাহলে এই যে অফিসগুলো আপনার সময় মতো দাখিল করতে পারে নাই, তখন অনেকের মধ্যে ধারণা আছে যে আমি ক্যাবিনেটে ফোন করব কোথায়, আমি তো জানি না, এটা এখন আমি আনলক করবো কি করে, এটাকে আমার কিভাবে সমাধান করব, এই বিষয়গুলো ওনারা খুঁজে পান না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা ক্যাবিনেটে যোগাযোগ করার কোনো দরকারই নাই। কোথায় যোগাযোগ করবেন সেটা আমার আলোচনার মধ্যে এখন উঠে আসবে। তো সমস্যা, মানে আমার বক্তব্য এখন পর্যন্ত আমি আমি যা দেখিয়েছি সেটা হচ্ছে আপনাদের এখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলোর সমাধানের পথ আমরা কিভাবে বের করব, এখন পরবর্তী আলোচনা সেইখানে। এই পর্যায়ে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু মন্তব্য করতে চান কিনা, আপনারা যদি করেন তাহলে আমি থামছি, আপনারা বলতে পারেন এই পর্যায়ে যে অটুকু আপনারা বুঝলেন। আর কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কি আপনাদের? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসলাম। স্যার আমি সৃজন চন্দ্র দাস, সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জে কর্মরত আছি। স্যার আমার কথা হচ্ছে আমি এপিএমএমএস টা জি। আমি ডাউনলোড করব কোথা থেকে স্যার? না, এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা হচ্ছে ওয়েব বেসড। হ্যাঁ, ওয়েব ওয়েব, বেসড। জি। কাজে আপনার এটা কোনো আলাদাভাবে অ্যাপ্লিকেশন হবে না।
এইটার একটা অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখেন, আমি আপনাদের সবাইকে এটা কপি করে আপনাদের জুমের যে চ্যাট বক্স, সেই চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি এটা দেখতে পারবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, সেখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? একবারে ফ্রিলি প্রশ্ন করেন, মানে আপনারা যে আপনি এমন হতে পারে, দেখুন উনি কিন্তু প্রশ্ন করেছেন একবারে প্রাইমারি লেভেলের প্রশ্ন, যে উনি আসলে অ্যাড্রেসটা এখন জানেন না, হয়তো ওনার এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণই উনি পাননি, এমন হতে পারে। কাজেই নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমাদের ট্রেনিংটা সফল হচ্ছে বা আপনারা বুঝতে পারছেন আর কি, আর না হলে আমি আগাবো। তাহলে আমি এখন সামনে এগিয়ে যাচ্ছি। আপনারা আবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আবার একটু স্ক্রিন শেয়ার করছি। তাহলে এখন আমরা যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা এপিএ দাখিলের অবস্থায় যাই তাহলে আমরা বেশ কিছু স্ট্যাটাস দেখতে পাই, যে কি কি অবস্থায় আছে এটা আমরা দেখতে পাই। তাহলে আমার স্ট্যাটাস গুলো আসলে কি কি? একটা প্রথম যে স্ট্যাটাস আপনি প্রস্তুত করা হচ্ছে, এটা আপনি কখন দেখতে পাবেন? সেটা হচ্ছে, ধরেন আমরা ক্যাবিনেট থেকে কি করি, কোন একটা অর্থ বছর শুরুর আগ দিয়ে আপনাদের ক্যালেন্ডারের একটা সময় থাকে যে কবে এর মধ্যে কি করতে হবে। সেই ক্যালেন্ডার অনুসারে আমরা সেট করে দেই যে আজকে থেকে আপনি এপি এন্ট্রি করতে পারবেন, এত তারিখ পর্যন্ত আপনি দাখিল করতে পারবেন, এত তারিখ পর্যন্ত আপনি এই করতে পারবেন, এগুলো আমরা ক্যালেন্ডারের মধ্যে সেট করে দিই। এইটা হচ্ছে একবারে যেভাবে হওয়ার কথা ক্যালেন্ডারে সেইভাবে আমরা এটাকে সেট করে দিলাম। দেওয়ার পরেই আসলে আপনাদের খসড়া ওপেন, মানে খসড়াটা ওপেন হয়ে যায়, অর্থাৎ আপনারা এপিএতে এন্ট্রি করতে পারেন। যখনই আমরা খসড়া ওপেন করে দেই তখন আপনি অ্যাড এডিট বাটন পান, এবং আপনি খসড়া বাটনে গিয়ে খসড়া দাখিল করতে গেলে আপনার খসড়াটা নিবে। সেই স্ট্যাটাসকে আমরা বলছি প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ ক্যাবিনেট থেকে খসড়া এপিএ দাখিলের জন্য ওপেন করে দিয়েছে, এবং আপনার অ্যাড এডিট বাটন এসেছে, এবং আপনি যদি কোনো কিছু এন্ট্রিও না দেন তাহলেও দেখাবে প্রস্তুত করা হচ্ছে। আবার যদি আপনি একবার পুরা এপিএটা এন্ট্রি দিয়ে দিয়ে ফেলেছেন কিন্তু আপনি খসড়া দাখিল করেন নাই, তাও প্রস্তুত করা হচ্ছে দেখাবে। জিনিসটা ক্লিয়ার? মানে আপনি মোট কথা হচ্ছে যে একটা ক্যারেক্টার এন্ট্রি দিলেও দেখাবে প্রস্তুত করা হচ্ছে, আবার পুরো এপিএ করলেও দেখাবে প্রস্তুত করা হচ্ছে, আবার যদি আপনি কিছুই এন্ট্রি না দেন তাও দেখাবে প্রস্তুত করা হচ্ছে, কারণ যেহেতু ক্যাবিনেট থেকে এটা ওপেন করে দিয়েছে। যখনই আপনি খসড়া দাখিল করবেন তখন আপনার স্ট্যাটাসটা আসবে যে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। খসড়া এপিএ দাখিল করলে এটা কেন লক হয়ে যায়? কারণ হচ্ছে আপনি যখন খসড়া দাখিল করবেন তখন সেটা চলে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ আপনি যার সঙ্গে এপিএ সাইন করেছেন তার কাছে। এখন ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আপনার এপিএটাকে চেক করবে, তখন যদি আপনার আপনি পরিবর্তন করতে পারেন তাহলে তো আসলে হচ্ছে না, একদিকে পরিবর্তন হচ্ছে একদিকে উনি আবার চেক করছেন, তাহলে আসলে জিনিসটা ঠিক থাকবে না। কোনটা লেটেস্ট এপিএ সেটাই বোঝা হবে না। এই জন্য যখনই আপনি দাখিল করবেন সেটা লক হয়ে যাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তখন সেটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথম স্টেজ আপনার বুঝলেন যে প্রস্তুত করা হচ্ছে। এটা যখনই খসড়া দাখিল হবে তখন বলবে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এখন আপনাদের একটা কমন সমস্যা দেখা দেয়, খসড়াটা দাখিল করার পরেই আপনারা অনেকেই সমস্যায় পড়ে যান যে খসড়া দাখিল করেছি কিন্তু আমি দেখতে পাচ্ছি ভুল। এখন আমি চলে যাব আপনাদের সঙ্গে আলোচনা মোডে, স্ক্রিন শেয়ার বন্ধ। এখন কেউ একজন আমাকে বলেন আপনাদের মধ্যে থেকে যে আপনি খসড়া দাখিল করার পরে আপনার স্ট্যাটাস দেখাচ্ছে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে। এই অবস্থায় আপনি দেখলেন আপনার এপিএ তে একটা ভুল, আপনি এটাকে সংশোধন করতে চান, আপনি কি করবেন? কি করবেন তখন? আপনার করণীয় কি? কেউ একজন একটু উত্তর দেন। স্যার আমরা যেটা করি সাধারণত ওখানে ওই উপরে একটা ট্যাবে আছে যে হুম। সম্পাদনার জন্য অনুরোধ করুন। হ্যাঁ জি, ধন্যবাদ। অর্থাৎ দেখেন উনি যেটা বলতে চাচ্ছে, এটা কৃষি মন্ত্রণালয়ের অ্যাকাউন্ট থেকে ধরলাম আমি এপিএটা কৃষি মন্ত্রণালয় এপিএটা দাখিল করে ফেলেছি। উনি এটা দাখিল করেছেন কোথা থেকে? খসড়া এপিএ, খসড়া এপিএ দাখিল করুন। উনি বলতে চাচ্ছেন যে যদি আমি দাখিল করে ফেলি আমি তখন সম্পাদনার জন্য অনুরোধ করতে পারি, এই যে এখান থেকে
সম্পাদনের জন্য এখানে সেন্ড রিকোয়েস্ট একটা বাটন আছে, দেখেন। সেন্ড রিকোয়েস্টে গিয়ে আমি লিখবো যে আমি সংশোধন করতে চাচ্ছি, কেন সংশোধন করতে চাচ্ছি এটা লিখে আপনি সেন্ড করলে এটা কাদের অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি, কৃষি মন্ত্রণালয়, তাহলে এই রিকোয়েস্টটা যাবে ক্যাবিনেটের কাছে। যদি এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হয় তাহলে তার রিকোয়েস্ট চলে যাবে কৃষি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে। সেখানে আপনারা কিভাবে পাবেন দেখেন যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে আহ, ওই এখানে সম্পাদনার জন্য প্রাপ্ত অনুরোধ, এপিএ সম্পাদনের জন্য প্রাপ্ত অনুরোধ, এই দেখেন বিভিন্ন অনুরোধ বিভিন্ন সময় এসেছিল, ওনারা এটাকে অনুমোদন করে দিয়েছেন, এই যে অনুমোদিত, একটা কোনোটা অনুমোদিত নাই এমন আছে কিনা আমি একটু দেখি। এই দেখেন একটাকে না করে দিয়েছিল, এই জন্য খারিজ দেখাচ্ছে। আচ্ছা আমি আমার অ্যাকাউন্টে একটু দেখাই, আমাদের ক্ষেত্রে এটা কেমন করে দেখায় আমি একটু দেখাই আপনাদেরকে। এপিএ সম্পাদনের প্রাপ্ত অনুরোধ, এই যে দেখেন যখন রিকোয়েস্ট আপনারা পাঠান তখন দুইটা বাটন থাকে, আমরা যদি তালা খোলাটাতে ক্লিক করি তার অর্থ আপনার এটা আবার আনলক হয়ে যাবে আপনার এপিএটা। আর যদি ক্রস বাটনে দেন তাহলে হবে কি, খারিজ হয়ে যাবে যখন এই যে খারিজ লেখাটা দেখান। ঠিক আছে, অর্থাৎ অ্যালাউ করবেন নাকি অ্যালাউ করবেন না, এটা দিলেই আপনার কাজটা হয়ে যাবে। কিন্তু এইটা করতে গিয়ে কেউ কাজ হচ্ছিল না, সমস্যায় পড়েছেন, এমন কেউ কি আপনাদের মধ্যে আছেন যে এই সম্পাদনার রিকোয়েস্ট আপনি পাঠিয়েছেন কিন্তু আসলে কাজ হয়নি, এমন কেউ স্যার এরকম অভিজ্ঞতা? হ্যাঁ আমি একটু বলি স্যার, এই যে হ্যাঁ হ্যাঁ প্লিজ। আম, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার আমার এখানে আমার ইয়াতে বা বিডব্লিউএমআরআই বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে অ্যাকাউন্ট আছে সেখানে সাইন ইন হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ মানে একটা সংখ্যা আমার হয়তো দেখা যাচ্ছে ওটা লক্ষে কনভার্ট করে দেওয়া ছিল, আমি সরাসরি সংখ্যাটা দিয়েছি, জি পরে আমি এটা দিছি, কিন্তু এটা আপনার ওখানে চলে গেছে। আমি মিনিস্ট্রিতে থাকা অবস্থায় হ্যাঁ দেখলাম রিকোয়েস্টটা আপনার ওখানে চলে গেছে, আপনি আবার পরে মিনিস্ট্রিতে সেটা মেসেজটা দিয়ে দিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান থেকে এই সম্পাদনার অনুরোধ আসছে। কিন্তু আপনি তো আচ্ছা। বললেন আমরা রিকোয়েস্ট দিলে তো সাধারণত কৃষি মন্ত্রণালয়ে যাওয়ার কথা না, স্যার। হয়তো বা মেসেজটা আপনার কাছে প্রপারলি আমি বুঝাতে পারিনি ওই সময়, আসলে হয়তো সম্পাদনা রিকোয়েস্ট করেছেন কিন্তু সেটারও একটা রিমিডি আছে আর কি, মানে আসলে আমাদের কাছে এটা আসেনি, হ্যাঁ হয়তো আমি মেসেজটা পেয়ে ওটা কনভে করে দিয়েছিলাম আর কি, আপনার মিস্ত্রিতে এরকম করে কনভে করে দিয়েছি, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে না আর কি। আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি, এটা দেখলে আপনি ক্লিয়ার হবেন আর কি, এটা কোনোভাবে আমাদের অ্যাকাউন্টে আসলে আসবে না। তো আমি আরেকটু আগায় গেলে আপনি জিনিসটা ক্লিয়ার হবেন আর কি। কিন্তু আমি আসলে আপনাদেরকে এই স্টেজে গিয়ে আপনাদেরকে কেন আপনাদের কাছে বলেছি যে আপনারা বিপদে পড়েন, আপনারা কেউ এমন করেছেন কিন্তু হয়নি, এরকম অভিজ্ঞতা আসলে অনেকেরই আছে কম বেশি, হ্যাঁ যেমন আপনি ছিলেন। ঠিক আছে, তো এই অভিজ্ঞতাটাই আসলে আমরা আসলে শেয়ার করতে চাচ্ছি, কেন আপনারটা হয়নি, কেন এই জিনিসগুলো ফেল হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো আজকে আলোচনা করব যাতে এই টুলস গুলো আপনারা অনেকে ইউজ করেন কিন্তু করার পরে ফেল হয়, ফেল হয়ে আপনারা মনক্ষুণ্ণ হন এবং আপনাদের কাজ করে স্পৃহাটা কমে যায় এই সফটওয়্যারে, বুঝছেন, এই ধরনের পরিস্থিতি আমরা আসলে ফেস করছি। তো এখন আমি ধীরে ধীরে আগাই যে আসলে এটা কেন ফেল হয়। ঠিক আছে, তো আমি আবার একটু স্ক্রিন শেয়ার করছি। এখন আমি আছি হচ্ছে আপনার কার অ্যাকাউন্টে, এটা এটা আমার অ্যাকাউন্টে, সরি কৃষি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে চলে যাই, হ্যাঁ কৃষি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে। প্রথম কথা হচ্ছে যে এই যে এপিএ দাখিল করুন, খসড়া এপিএ দাখিল করে আপনি সম্পাদনার জন্য অনুরোধ করবেন যে এই কাজটা আপনি করতে পারবেন আমাদের সফটওয়্যারে হায়েস্ট 2বার। মানে আপনি আহ, একবার দাখিল করে ফেললেন, সম্পাদনার জন্য অনুরোধ করলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুলে দিল, আরেকবার আপনি সম্পাদনার জন্য রিকোয়েস্ট করলেন, পরে আরেকবার খুলে দিল, এটা অ্যালাউ করবে। তৃতীয়বার পাঠালে আর সেটা খুলে দিলেও কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ খসড়া এপিএ সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায় মাত্র 2বার। মাত্র বলবো না, কারণ 2বারই আসলে অনেক বেশি, এত ভুল তো কোনো মানুষের করার কথা না। তো 2বার দেওয়া আছে, এটা 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে খসড়া এপিএ সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্যাবিনেট নির্ধারিত সময়ের মধ্যে আপনি খসড়া এপিএটা দাখিল করছেন। মানে ধরেন খসড়া এপিএ দাখিলের শেষ ডেট হচ্ছে 30শে এপ্রিল। ঠিক আছে, এখন আপনি 25 তারিখে এপিএটা দাখিল করে দিয়েছেন খসড়া এপিএ, 26 তারিখে গিয়ে আপনার মনে হলো আপনার এপিএতে ভুল আছে, আপনি সম্পাদনার জন্য অনুরোধ করুন বাটনে ক্লিক করলে আপনার রিকোয়েস্টটা যাবে, ওইটা অন্য পক্ষ যদি ওপেন করে দেয় তাহলে ওটা ওপেন হয়ে যাবে, 27 তারিখেও হবে। কিন্তু 30 তারিখের পরে গিয়ে 31 তারিখে যদি আপনি সম্পাদনার জন্য রিকোয়েস্ট পাঠান তখন উনি এটা খুলে দিলেও কাজ করবে না।
এই জিনিসটা আমাদের অনেক সময় মিস হয়ে যায়, যে সম্পাদনার জন্য অনুরোধ করুন এই বাটনটা দিয়ে আপনি এপিএ ততক্ষণ পর্যন্তই এডিট করতে পারবেন যতক্ষণ পর্যন্ত যে আপনার এপিএ দাখিলের সময়টা নির্ধারিত আছে। তাহলে ধরেন আপনি 30শে এপ্রিল পর্যন্ত হলো, হওয়ার পরে যদি আপনার কোনো কারণে এখন কোনো এডিট করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে সেটা আমরা এখন এই এই একটু পরে আলোচনা করবো আর কি। কিন্তু যতটুক বললাম সেটা কি আপনি বুঝেছেন? একটু আগে যে প্রশ্ন করলেন যে জি স্যার, বুঝতে দুইবার পারছি স্যার। রিকোয়েস্ট করা যায় না, হ্যাঁ না, কিন্তু আপনার যে এই সমস্যা হয়েছিল তা আমি বলছি না, আরো অনেক সমস্যা হতে পারে, সেটা আমি ধীরে ধীরে আগালে তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, একটু একটু ওয়েট, আমি একটু একজনের সাথে কথা বলে নিচ্ছি, একটা মিনিট। বসেন, 2 ঘন্টার মতো কথা বলবো আর কি। আচ্ছা, ভালো আছেন আপনি? আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সম্পাদনার জন্য রিকোয়েস্ট করছি, কিন্তু 2বারের বেশি পারবো না, এবং সেটা হচ্ছে আমার ধরেন যে 30শে এপ্রিল, বা আমি যদি আবার নতুন করে সময় নির্ধারণ করে দিই যে না 30শে এপ্রিল না, আপনার 5ই মে পর্যন্ত আপনি খসড়া সম্পাদনা করতে পারবেন, তাহলে 5ই এপ্রিল পর্যন্তই, সরি 5ই মে পর্যন্ত পারবেন। তাহলে 5ই মে পর্যন্ত যদি আপনি খসড়া সম্পাদনার জন্য রিকোয়েস্ট আবার পাঠান, তাহলে আবার কিন্তু কাজ করবে, কিন্তু আপনার নির্ধারিত সময়, যে খসড়ার জন্য নির্ধারিত সময়, তারপরে সেটা আর কাজ করবে না। এখন আমাদের সফটওয়্যারে যেটা বলা আছে, আমাদের এই সফটওয়্যারে খসড়া এপিএ দাখিল একবারই করা যায়। যখনই আপনি খসড়া এপিএ দাখিল করবেন, তখনই আপনার সফটওয়্যারে আপনার স্ট্যাটাসটা হয়ে যাবে 1 বা 0, মানে আপনি 1, মানে আপনি একবার খসড়া দাখিল করে ফেলেছেন, আর পারবেন না। সম্পাদনা করা যায়, কিন্তু আপনি একবার খসড়া দাখিল করলে সেটাকে আর ওপেন করে দেওয়া যাবে না। সম্পাদনার রিকোয়েস্ট কয়বার করা যায়? 2বার। তার মানে খসড়া আপনি 2বার ওপেন করে দিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে, কিন্তু সময় পার হয়ে গেলে এই খসড়াকে আপনি আর ওপেন করে দিতে পারবেন না। তবে হ্যাঁ, যারটা কখনোই খসড়া ওপেন করে দেওয়া হয়নি, তারটা আপনি আবার খসড়া ওপেন করে দিতে পারবেন। কিন্তু আপনাদের খসড়া তো আমরা আসলে ক্যাবিনেট থেকে ওপেন করে দিই, কাজে ওপেন যেহেতু হয়ে গিয়েছে, তখন আপনাদের আর ক্ষমতা নাই যে খসড়া এপিএ আবার ওপেন করে দিবেন। সম্পাদনার জন্য করে দিতে পারবেন, কিন্তু ওপেন আর করতে পারবেন না। তাহলে কি করতে হবে? ধরেন একটা পরিস্থিতিতে আছেন আপনার, যে আপনার খসড়া এপিএ দাখিল করে দিয়েছেন, দেওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো দেখবে না, এই দেখবে 20 তারিখের দিকে। এই অবস্থায় আপনি সম্পাদন করতে চান, কিভাবে সম্পাদন করা সম্ভব? এটা যদিও রুলসের বাইরে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। রুলসের বাইরে কিরকম? সেক্ষেত্রে যেহেতু আপনি আর খসড়া ওপেন করে দিতে পারছেন না, তখন আপনাকে চূড়ান্ত এপিএ ওপেন করে দিতে হবে। চূড়ান্ত এপিএ ওপেন করে দিলে আপনি আপনার এপিএতে যত রকম এডিট সবই করতে পারবেন, কিন্তু আপনি আর খসড়া দাখিল করতে পারবেন না। তা আপনার, যেহেতু আপনার সফটওয়্যারে ফ্ল্যাগটা 1 হয়ে গেছে, অর্থাৎ খসড়া দাখিল হয়েছে দেখাচ্ছে, আপনি ওই অবস্থায় যত রকম এডিট করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাই যাবে, সেটাই যাবে, কিন্তু এবং দেখাবে যে আপনার খসড়া এপিএ দাখিলও হয়ে গিয়েছে। কাজেই আপনি তখন কিন্তু এই এডিটটুকু করে নিতে পারছেন, এবং আপনার স্ট্যাটাস তখন দেখাবে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই জায়গায় কি বুঝতে পেরেছেন কিনা? আপনাদের কারো কোনো জটিল মনে হচ্ছে কিনা বিষয়টা? একটু কেউ যদি বলতেন যে এই জায়গাটাকে আমি বুঝাতে পেরেছি কিনা, বা কারো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আমার মনে হয় স্যার আর একবার একটু করলে আরেকবার একটু রিভিউ করবো, তাই তো? review করলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু বলছি। সেটা হচ্ছে যে আপনার সফটওয়্যারে খসড়া আসলে দাখিল করা যায় একবারই, তবে 2বার সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায়। তো একবার যদি খসড়া আপনি দাখিল করে ফেলেন, আপনার হাতে অপশন হচ্ছে 2বার আপনি সম্পাদনার জন্য রিকোয়েস্ট করতে পারছেন, কিন্তু সেইটা অবশ্যই খসড়া দাখিলের সময়সীমার মধ্যে। কিন্তু খসড়া দাখিলের সময়সীমা যদি পার হয়ে যায়, তখন আপনার খসড়া যদি এডিট করতে হয়, তখন আপনি কিভাবে করবেন? তখন আপনাকে আসলে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য ওপেন করে দিতে হবে। চূড়ান্ত এপিএ দাখিলের জন্য ওপেন করে দিলে আপনার অ্যাড এবং এডিট বাটন চলে আসবে, আপনি প্রয়োজনীয় সংশোধন করে নেবেন। কিন্তু তখন আপনি যদি খসড়া দাখিল করতে যান, তখন আপনাকে বলবে খসড়া ইতিমধ্যে দাখিল হয়ে গিয়েছে। তাহলে এখন ধরেন যে আপনার প্রথম দিকে যে খসড়া দাখিল করেছেন, সেটা থেকে আপনার সংশোধন আপনি করার দরকার। তখন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবে? চূড়ান্ত দাখিলের জন্য ওপেন করে দিবে,
আপনি প্রয়োজনীয় সংশোধন করে নেবেন। তখন আপনার ওইদিকে স্ট্যাটাসটা দেখাবে যে আপনি সংশোধন করে এপিএতে যা যা করেছেন সেটাই কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাবে, এবং তিনি কিন্তু দেখবেন যে আপনার অলরেডি খসড়া দাখিল হয়েই আছে। কাজে আপনার কিন্তু কোনো স্ট্যাটাসের কোনো সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, অন্যদের থেকে আপনার স্ট্যাটাসের পরিবর্তনটা কি হবে, অন্যদের স্ট্যাটাসটা থাকবে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, আর আপনার স্ট্যাটাসটা দেখাবে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই দুইটা পার্থক্য আপনাদের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ খসড়া এপিএ দাখিলের সময় যদি পার হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের চূড়ান্ত এপিএ ওপেন করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এই কথাটা আর কি আমি বুঝাতে চাচ্ছি। এখন কি বুঝতে পেরেছেন নাকি জি আরেকটু? স্যার, হ্যাঁ, ক্লিয়ার এখন স্যার। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আমি তো বারবার বলছি যে আপনি খসড়া এবং চূড়ান্ত ওপেন করে দিবেন এই বিষয়গুলো। আচ্ছা, আমি এই বিষয়গুলো একটু আবার আপনাকে ব্রিফ করি আপনাদেরকে। এখন আমি আজকে আপনাদেরকে এপিএ তৈরি, এপিএ প্রতিবেদন তৈরি এগুলো না দেখায় কেন আমি আপনাদেরকে এই লক আনলকের বিষয়টাতে গুরুত্ব দিচ্ছি? কারণ হচ্ছে যে কেউ না কেউ যে এপিএ সাইন করছে তার একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার আওতাধীন অফিসগুলোকে সময় মতো খুলে দেওয়া, তাদের কন্ট্রোলটুকু না করতে পারে, বা কি কারণে আটকে আছে এই ট্রাবল শুটিং যদি না করতে পারে, তাহলে সফটওয়্যারে কখনোই তাদের স্ট্যাটাসটা ঠিক পর্যায়ে যাবে না। এবং ক্যাবিনেট 15,000 অফিসকে কখনোই সাপোর্ট দিয়ে তাদেরকে একবার লক করে দেওয়া, তাদের বুঝায় বলা, এই সময়টুকু আসলে পাবে না। তো দেখা যাবে হয়তো অনেক ফোন আসছে কিন্তু আপনারা সাপোর্ট পাচ্ছেন না, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। তো এই জন্য আজকে মূলত, যেমন ধরেন যে আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে যুক্ত আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু তার এপিএ হয়তো ঠিকভাবেই করছে, কিন্তু তিনি যদি তার আওতাধীন অফিসগুলোকে, তার জেলা অফিস, তার উপজেলা অফিসগুলোকে ঠিকভাবে লক আনলক করে, এই আপনি পিছিয়ে আছেন, আপনি এখন ঠিক অবস্থায় চলে আসেন, আপনাকে আনলক করে দিয়েছি, এখন আপনি দাখিল করেন, এই যোগাযোগগুলো যদি না করে, তাহলে কিন্তু আপনাদের ওই এই যে এরকম রিপোর্টের মধ্যে বারবার এই সমস্যাগুলো দেখা দিই। এই সমস্যাগুলো দেখা দিলে ভবিষ্যতে আপনারা কি প্রবলেমে পড়বেন, সেইটা যদি আমার সময় থাকে আমি সেটাও আলোচনা করব। হ্যাঁ, মানে আসলে সামনে সফটওয়্যারে আপনি যদি কোনো একটা ধাপে পিছিয়ে পড়েন, তাহলে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতির সম্মুখীন হবেন সামনে। কিভাবে সেটাও আমি পরে একটু যদি সময় থাকে আমি আলোচনা করব। এই জন্য আপনাদের সবাইকে একটা লেভেলে নিয়ে আসা, অর্থাৎ এখন যে স্ট্যাটাসে আপনাদের থাকা উচিত সেই স্ট্যাটাসে আপনারা আছেন কিনা সেটা চেক করা এবং তাদেরকে সেই স্ট্যাটাসে নিয়ে আসা, এটা আপনাদেরকে মানে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের জন্য আর কি। ঠিক আছে? তো এখন দেখাবো আমি কিভাবে এই কাজগুলো, কোথা থেকে আমি বলছি যে লক আনলক করে দেবো, সেটা কোথা থেকে করব। যদি আমি আপনাদের অ্যাকাউন্টে যাই, আপনাদের অ্যাকাউন্টে আমি লগ ইন করে আছি কৃষি মন্ত্রণালয়ের অ্যাকাউন্টে। আচ্ছা ঠিক আছে, কৃষি মন্ত্রণালয় না, আমি আপনাদের একটা দপ্তর সংস্থায় যাচ্ছি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। তাদের অ্যাকাউন্টে যদি আমি যাই, সেখানে আপনি দেখেন আওতাধীন অফিস ব্যবস্থাপনা। এই আওতাধীন অফিস ব্যবস্থাপনাটাই হচ্ছে আওতাধীন অফিসগুলোকে কন্ট্রোল করার সকল মেনু এই জায়গায় দেওয়া আছে। ঠিক আছে? এখন নিজের এপিএ যদি আপনি কখনো দেখতে চান, তাহলে আপনি প্রতিবেদনের মধ্যে পাবেন। কিন্তু আওতাধীন অফিসের যদি আপনি এপিএ গুলো দেখতে চান, তাহলে এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপিএ এপিএ মূল্যায়ন প্রতিবেদন, এই জায়গায় গিয়ে আপনি তাদের এপিএটা দেখতে পারবেন। দাখিলের অবস্থা কিভাবে দেখতে হয় আমি একটু আগে দেখিয়েছি, এপিএ দাখিলের অবস্থা কোথা থেকে দেখতে হয়। দেখার পরে আচ্ছা আমি একটু দেখি যে আপনাদের আওতাধীন একটা অফিসকে দেখি, 2024-25 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। ধরলাম তাদের কোন একটা জেলা অফিস যদি থাকে, তাদের জেলা অফিস নাই এখানে। আঞ্চলিক লেভেলে কোনো অফিস আছে কি? তাও মনে হয় নাই। বিভাগীয় লেভেলের অফিস, ও তাদের মনে হয় আওতাধীন কোনো অফিস নাই না এপিএমএস সফটওয়্যারে। না, আমাদের আওতাধীন অফিস নেই। ও, আওতাধীন অফিস নেই, এই জন্য আপনাদের এটা দেখাচ্ছে না। তাহলে আমি ধান গবেষণা না, আমি আপনার চলে যাচ্ছি আমরা শুধু সেন্ট্রালি এখন এপিএমএস সফটওয়্যারে করছি সেন্ট্রালে, রিডটা। আপনারাই শুধু করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জি মন্ত্রণালয় জি অ্যাকাউন্টে স্যার। যাচ্ছি। হ্যাঁ, মন্ত্রণালয় অ্যাকাউন্টে যাচ্ছি। এপিএ দাখিলের অবস্থায় গিয়ে আপনার ধরলাম যে 2024-25 অর্থ বছরের আহ, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটা জেলা অফিসকে আমরা একটু দেখতে চাচ্ছি। চলে আসছে আমার লিস্ট, আপনারা একটু দেখেন। হ্যাঁ, ধরেন এই যে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি চট্টগ্রাম, এরা এরকম প্রস্তুত করা হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আছে। এখন যারা প্রস্তুত করা হচ্ছে তাদেরটা কিন্তু ইতিমধ্যেই আমি বলেছি যে আপনার, তারা কিন্তু এখন
এডিটও করতে পারবে, তারা কিন্তু খসড়াও দাখিল করতে পারবে। কাজেই এই অফিসগুলো এখন যদি আপনাকে ফোন করে বলে, এটা কিন্তু প্রথম দায়িত্ব কার? জেলা বীজ প্রত্যয়ন অফিস। তারা কিন্তু এপিএটা সাইন করছে কার সঙ্গে? আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসে। তাহলে জেলা বীজ প্রত্যয়ন অফিস মূলত প্রথমে ফোন করবে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসকে। তাদেরকে বলবে যে তাদেরকে বলার দরকার নাই, যেহেতু তারটা প্রস্তুত করা হচ্ছে অবস্থায় আছে। আমি যদি কোনো অন্য স্ট্যাটাসে যাই, যে দেখেন চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে, এটা পুরা ওকে অবস্থায় আছে। হ্যাঁ, মানে ওনাদের এই যে দেখেন, ওনাদের তো চূড়ান্ত এপিএ সম্পাদনার জন্য খুলে দেওয়া হয়েছে। আসলে কারোটার ক্ষেত্রেই আপনাদের এই যে এইটা, আমরা এই স্ট্যাটাসটা দেখি, হর্টিকালচার সেন্টার খেজুরবাগান খাগড়াছড়ি। হ্যাঁ, উনি ফোন করে অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটিকে ফোন করে বলবেন যে আমি এই কারণে আমার খসড়া এপিএ দাখিল হয়েছে, লক অবস্থায় আছে, কিন্তু আমি চূড়ান্ত দাখিল করতে পারিনি, যদিও সময় চলে গিয়েছে। এখন অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা সিদ্ধান্ত নিবেন উনি কি এনাদেরকে সুযোগ দিবেন কিনা। এখন আমরা ক্যাবিনেট থেকে যেটা ফলো করি, আমরা মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাকে ধরে নিয়েছি যে এই দুইটা পর্যায় পর্যন্ত এপিএ সংস্কৃতি গড়ে উঠেছে, তারা সময় মিস করবে না, তারা সময় মতো সবকিছু করবে। কিন্তু আমরা এখনো জানি যে মাঠ পর্যায়ে যথেষ্ট ট্রেনিং যায়নি, মাঠ পর্যায়ে লোকবলের অভাব আছে। এই জন্য মাঠ পর্যায়ের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি, কেউ ফেল করলে, রিকোয়েস্ট করলে, আপনাদের অনেকেই আমার কাছেও রিকোয়েস্ট করেন, আমি কি করি, আমি আবার ওটাকে খুলে দিই। কারণ মাঠ পর্যায়কে আমরা সুযোগ দেওয়ার পক্ষে, তাদের মধ্যে একটা এপিএ সংস্কৃতি গড়ে উঠুক, তখন থেকে আমরা আবার হার্ড লাইনে চলে যাবো আর কি। তো যাই হোক, তো এখন পর্যন্ত আমাদের সাজেশন হচ্ছে আপনারা যদি রিকোয়েস্ট করে খুলে দিলেই ভালো। ঠিক আছে, এই খুলে যদি দিবেন, তাহলে এখন দেখেন তাকে আপনি কি করবেন, এইটা তার জন্য আপনি কি করবেন এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি। এই প্রসঙ্গে একটু একটু বলে রাখি আপনাদেরকে, যখন আপনাদের অ্যাকাউন্টে এই ক্ষমতাগুলো থাকা কি ঠিক হয়েছে নাকি ঠিক না, আমাদের বক্তব্য আপনাদের অ্যাকাউন্টে এই ক্ষমতাগুলো রাখা ঠিক হয়নি। কিন্তু যেহেতু এখন এই অফিসগুলো পুরা সময়ের মধ্যে সবকিছু করতে পারছে না, তাদের সংস্কৃতি গড়ে ওঠেনি, এই জন্য আপনাদের অ্যাকাউন্টে এটা দেওয়া আছে। আপনাদের অ্যাকাউন্টে এটা হয়তো আরো 2-3 বছর থাকবে। ঠিক আছে, কোনো এক সময় দেখবেন আপনাদের অ্যাকাউন্টে এই আওতাধীন অফিসের এই এতগুলো এতগুলো কন্ট্রোল আর থাকবে না, আরো কন্ট্রোল কমে যাবে। তো তার আগ পর্যন্ত আপনাদেরকে আসলে এই দায়িত্বটুকু নিতে হবে। এখন এই দায়িত্ব দেওয়ার পরে আমরা দেখলাম এই হর্টিকালচার সেন্টার খেজুরবাগান খাগড়াছড়ি, উনি যখন অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটিকে ফোন করে বললেন যে খসড়া এপিএ দাখিল হয়েছে, লক অবস্থায় আছে, আপনি আমাকে একটু আনলক করে দেন, চূড়ান্তের জন্য ওপেন করে দেন। উনি বললেন যে আমি তো এটা কিভাবে করতে হয় জানি না। ঠিক আছে, স্বাভাবিক, অনেকেই ট্রেনিং পান নাই, হয়তো অনেকের লোকবলের অভাব আছে, এই বিষয়গুলো আছে। এই জন্য আমরা কি করলাম, পরবর্তীতে আমরা করেছি কি যে শুধু এই অফিসের কন্ট্রোলটা শুধু এনাদেরকে দেইনি, আপনাদের লাইন মিনিস্ট্রি, ইনি যেহেতু একটা কোন লেভেলের অফিস, উনি মনে হয় খুব সম্ভবত আঞ্চলিক বা বিভাগীয় পর্যায়ের অফিস বা এই লেভেলের অফিস, তার উপরে যে অফিস, তার হাতেও আমরা এই অফিসের কন্ট্রোলটা দিয়ে দিলাম। ঠিক আছে, তার উপরে যে অফিস তাকেও আমরা দিয়ে দিলাম। অর্থাৎ আমি যদি একটা উপজেলা অফিসের কথা বলি, সেই উপজেলা অফিসের কন্ট্রোল জেলা অফিসের হাতে আছে। জেলা অফিসের মানে শুধু জেলা অফিস না, বিভাগীয়, আঞ্চলিক, দপ্তর সংস্থা, মন্ত্রণালয় এবং ক্যাবিনেট, অর্থাৎ ওনার লাইনের সকল ঊর্ধ্বতন অফিসের হাতে এই অফিসের কন্ট্রোলটা আমরা দিয়ে দিয়েছি। কোনো কারণে যদি উনি ফেল করেন, এই অফিসটা যদি না পারে, লোক যদি না থাকে, উনি যদি এই অফিসের ঊর্ধ্বতন অফিসকে বলেন তাও হবে, অথবা উনি একবার সরাসরি দপ্তর সংস্থায় যদি বলেন তাও তাকে আনলক করে দেওয়া সম্ভব। আবার যদি উনি মিনিস্ট্রিকে বলেন তাও সম্ভব, আবার যদি তিনি ক্যাবিনেটকে বলেন তাও সম্ভব। অর্থাৎ সবার হাতেই আমরা ক্ষমতাটুকু দিয়ে দিয়েছি। কিন্তু এতগুলো অফিসকে আসলে ক্যাবিনেট কন্ট্রোল করতে পারবে না, ইভেন মন্ত্রণালয়ের পক্ষেও এটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। এই জন্য ভালো হয় আপনারা 1-2টা ঊর্ধ্বতন অফিসের মধ্যেই এই সমস্যাটা সমাধান করবেন। এবং সবচেয়ে প্রিফার করব আমরা যে ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাই এই কাজটুকু এই অফিসের জন্য করে দিবেন। এখন অতিরিক্ত পরিচালকের কার্যালয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি, এনাকে কিভাবে খুলে দিবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, এখন আমি চলে যাই আমাদের কৃষি মন্ত্রণালয়ের। আমি যেহেতু এনাদের অ্যাকাউন্টটা জানি না, আমরা কোন অফিসটাকে দেখছি, আমরা এই অফিসটাকে দেখছি।
যেহেতু এই অফিসের ইউজার নেম পাসওয়ার্ড আমার কাছে নাই, এই জন্য আমি এটা কিভাবে খুলে দেওয়ার সেটা আমি কৃষি মন্ত্রণালয় অ্যাকাউন্ট থেকেই দেখাবো। ঠিক সেম পদ্ধতি, এটা আপনার মন্ত্রণালয় অ্যাকাউন্ট থেকে যেমন দেখছেন ঠিক একইভাবে এটা আপনাদের ওই অ্যাকাউন্ট থেকেও আপনারা করতে পারবেন। প্লিজ, কি ব্যাপারে? ও, একটা মিনিট একটু আপনারা একটু হোল্ড করতে। হ্যাঁ, সরি, আপনার একটু মাঝখানে আমার একজন চলে আসছিল। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে উনি ওই অ্যাকাউন্ট থেকে কিভাবে করবেন, এই আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে গিয়ে এপিএ দাখিলের সময় নির্ধারণ, লক আনলক বলতে বোঝায় আসলে সময় নির্ধারণ। তো এই বাটনে গিয়ে উনি যেটা করবেন, আহ, স্যার একটা উনি, প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমি অবশ্য আপনাকে অনেক বিরক্ত করি, আমি ইমরান বলছিলাম। হ্যাঁ বলুন স্যার please। বিষয়টা হলো যে আমরা তো দাখিলের সময় নির্ধারণ করে দিতে পারি, কিন্তু এটা কি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে কি এটা আমরা খুলে দিতে পারবো? হ্যাঁ, এটা খুব মানে একটা বড় প্রশ্ন আর কি। হ্যাঁ, এটা সম্পর্কে আমি একটু পরে বলতে চাচ্ছি, কারণ আরো কয়েকটা বিষয়ের সঙ্গে রিলেটেড। তো এই উত্তরটা যদি বাই চান্স আমি ভুলে যাই বলতে, আপনি বলবেন। আর যদি উত্তরটা আমি দিব হচ্ছে আপনাকে যখন এই না, দাখিলের সময় আমি নির্ধারণ কিন্তু আমি কিন্তু সবাইটা খুলে দেই, যেটা হলো যে নির্ধারিত সময়ের মধ্যে হলে আমি খুলে দেই। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, যেমন ওই যে খাগড়াছড়ি যেটা হয়েছে, ওরা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এটা করতে পারে না, যার কারণে করতে ওদেরটা পারবেন খুলে না। দিতে পারি নাই। না ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এই নির্ধারিত এই সময়ের মধ্যে যারা করে আমি এটা খুলে দিচ্ছি। না, থ্যাংক ইউ। আপনি আসলে বেশ দক্ষভাবে কাজ করেন, আমি জানি। আপনার সঙ্গে আমার কথা হয়। তো জি এখন স্যার। যেটা, এটা আসলে কি করণীয়, এটা প্রশ্নটা কিন্তু ছোট প্রশ্ন না, এটা একটা বেশ স্যার বড় কঠিন প্রশ্ন আর কি। হ্যাঁ, তো আমি এটা দেখাবো যে আসলে আপনাদের হাতে কি কি কন্ট্রোলটা আছে সেটা দেখানোর পরে আমি বলতে চাই যে আসলে কোন কন্ট্রোলটা আপনি অ্যাপ্লাই করবেন, কোনটা করবেন না, সেটা সম্পর্কে কোনো লিখিত পরামর্শ আসলে নাই, মানে কোনো একবারে কেতাবি কোনো পরামর্শ নাই। কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো। তো এই জন্য না, কি, একটা ব্যাপার কি স্যার, যদি পরে হ্যাঁ এটা মানে তখন আবার এটা মানে ব্যাড ইউজ না শুরু হয়ে হ্যাঁ যায়, যে হ্যাঁ ইচ্ছা মতো হ্যাঁ, সবাই এই ইউজ করতেছে। সেই সেই কথাটাই আর কি আমি আপনাদেরকে দেখাই দিব, আলাদা করে দেখাই দিব যে কিভাবে কি কতটুক করা উচিত কতটুক করা উচিত না। হ্যাঁ, এটা জি একটু আলোচনা প্লিজ করবো প্লিজ। একটু পরে আর কি। তো আমি একটু সময় নির্ধারণটা করা দেখাই দিই আপনাদেরকে। আহ, ধরেন আমি একটু আগে দেখলাম কত অর্থ বছরে 2024-25-এর আমার কিন্তু টার্গেট এই অফিসটা। হ্যাঁ, হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি। ঠিক আছে, এই অফিসটাকে এখন আনলক করতে গেলে আমি 2024-25 অর্থ বছরের, আমি ইতিমধ্যেই আপনাদেরকে বলেছি খসড়া যে দাখিল করেছে তাকে আপনি হাজার চেষ্টা করলেও আর খসড়া ওপেন হবে না একবার। খসড়া একবারই ওপেন করা যায়, কাজে তাকে এখন করতে হবে কি, আমাকে চূড়ান্ত ওপেন করে দিতে হবে। এবং সে কোন লেভেলের অফিস, অফিসটা হচ্ছে তার জেলা লেভেলের অফিস। দেখেন, উনি একটা জেলা লেভেলের অফিস, কাজে আমি জেলা লেভেলের অফিস সিলেক্ট করলাম। করার পরে এই অফিসটাকে আমি টাইপ করলে আমি পেয়ে যাব, কিন্তু আমি টাইপ করতে চাচ্ছি না, কপি করে এখানে ওই অফিসটাকে আমি খুঁজে বের করব। এই যে অফিসটাকে পেয়ে গিয়েছি। ঠিক আছে, করার পরে এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। আগে দেখেন যে আজকে থেকে শুরু করে আপনি দেখেন আগের ডেটগুলো সবসময় অ্যাশ কালারে ব্লক হয়ে থাকে, আপনি ব্যাক ডেটে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। আজকে থেকে খুব লম্বা সময় দিবেন না, আমাদের অভিজ্ঞতা হচ্ছে লম্বা সময় দিলে আবার ভুলে যাবে, আবার দাখিল মিস হবে। আপনি দিবেন 1 দিন বা 2 দিন। ঠিক আছে, এর মধ্যেই আপনি কাজটা শেষ করেছেন, সে দাখিল করে দেয়। তো ধরলাম আমি 1 দিন সময় দিয়েছি, দিয়ে আমি সেট করুন বাটনে ক্লিক করব। ঠিক আছে, এইবার হচ্ছে সমস্যা শুরু। আপনি সেট করে দিলেন, সে আনলক হয়ে যাবে, এই কথাটা আপনি ভেবে নিচ্ছেন, কিন্তু হবে না। দেখি আমি, যদি কপাল ভালো হয় তাহলে হবে, আর নইলে হবে না। একটু দেখি আমরা।
ভিউ রিপোর্টে আবার যাচ্ছি। আমার ওই অফিসের অবস্থা কি? ও, আপনার কপাল ভালো, দেখেন এটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি কমান্ডটা এক্সিকিউট করার সঙ্গে সঙ্গেই চূড়ান্ত এপিএ দাখিলের জন্য, উনি কিন্তু একটু আগে ছিল খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, কিন্তু আমরা কমান্ডটা এক্সিকিউট করার সঙ্গে সঙ্গে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আমি একটু আগে কপালের একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনি এটা এক্সিকিউট করার পরে আপনি বারবার ভিউ রিপোর্টে গিয়ে দেখবেন অনেক সময় যে খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, সেটা চেঞ্জ হচ্ছে না, এইটাই দেখাচ্ছে বারবার। ঠিক আছে, এই সমস্যাটা নিয়ে এখন আলোচনা করা দরকার। যারা অনেক অভিজ্ঞ, আপনাদের মন্ত্রণালয়ে অনেকেই আছেন যে অনেক দিন ধরে কাজ করছেন, তারাও এই সমস্যাটা বারবার ফেস করেন এবং আসলে বিরক্ত হন। এখন বিরক্ত হওয়ার ছাড়াও আসলে উপায়ও নেই। আমাদের এই সফটওয়্যারটা 2015 সালে তৈরি করা। হ্যাঁ, আপনার তখন মূলত এই সফটওয়্যারটা টার্গেট ছিল যে আমরা 52টা মন্ত্রণালয় এপিএ এই সফটওয়্যারের মাধ্যমে করব, সেইভাবে এটা তৈরি করা। পরবর্তীতে এপিএ ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে যাচ্ছে এবং খুব সময়ের প্রয়োজনে পারফরমেন্স ম্যানেজমেন্টের কারণে এবং সরকারি চাকরি আইনে পারফরমেন্স ম্যানেজমেন্টকে অন্তর্ভুক্ত করায় এটা খুব দ্রুত মাঠ পর্যায় পর্যন্ত আমরা ছড়িয়ে দিয়েছি। মাঠ পর্যায় পর্যন্ত আপনারা দেখবেন, খেয়াল করে যে আপনাদের অফিসগুলো খুব সম্ভবত এই গত 2 বছরের মধ্যেই যুক্ত হয়েছে। ঠিক আছে, তো এই এত পরিমাণ অফিসের উপযোগী করে সফটওয়্যারটা তখন বানানো হয়নি। হ্যাঁ, তখন এটা চিন্তা ভাবনা করা হয়নি। তো সেটা টেকনিক্যাল অনেক কারণ আছে, এগুলো ব্যাখ্যা না করি, সময় নষ্ট হবে। তো যার ফলে আমরা নতুন একটা সফটওয়্যার তৈরি করে ফেলেছি, অলরেডি এটা প্রিপেয়ার্ড, রেডি। তো আমাদের একটা ইচ্ছা ছিল যে 2024-25 এপিএটা মন্ত্রণালয়গুলো এই সব নতুন সফটওয়্যার মাধ্যমে করবে, কিন্তু সেই সময়টুকু আমরা পাইনি, এতটাই চাপ ছিল আর কি আমাদের কাজের। তো আমরা খুব সম্ভবত এটা আপনার এই এপিএটা সাইনিং হয়ে গেলে আমরা এটা মন্ত্রণালয়ের হাতে দিয়ে দিব। আপনারা ভাবছেন যে আজকে একটা ট্রেনিং করছি আবার তাহলে নতুন সফটওয়্যার আসলে আবার নতুন ভেজাল। আসলে বিষয়টা ওইরকম না। আপনি এই সফটওয়্যার কনসেপ্টটাই ওইখানে যাবে, ওইখানে হিউজ হিউজ নতুন কিছু ফিচার আছে, কিন্তু আপনাদের জন্য যতটুকু দরকার সেটা আসলে এই কনসেপ্ট এবং ডিজাইন অনেকটা কাছাকাছি থাকবে, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তো সেই সফটওয়্যারটা হয়ে গেলে এই সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে। কিন্তু তাহলে এই সফটওয়্যারে কি সমস্যা? আপনাদের মাঠ পর্যায়ে পর্যন্ত আমাদের নতুন সফটওয়্যার পৌঁছে যেতে আরো 2 বছর লাগবে, কাজে আপনাদেরকে এই 2 বছর এটাকে কন্ট্রোল করতে হবে, এই সফটওয়্যার সম্পর্কে জানতে হবে। এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে এই যে কমান্ডটা আপনি দিলেন একটু আগে, সে খসড়া পেয়ে দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এই অবস্থায় ছিল। আপনি কমান্ডটা দেওয়ার পরে যখন মাত্র একটা দুইটা অফিস দেয়, তখন এটা 15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে কমান্ডটা এক্সিকিউট হয়ে যায়। কিন্তু আপনারা জানেন এই অফিস প্রত্যেকটা মন্ত্রণালয়েরই এরকম হাজার হাজার অফিস যুক্ত আছে, কেউ না কেউ হয়তো কমান্ড দিচ্ছে। কোনো কারণে যদি এই সময় কমান্ডের সিরিয়াল অনেক বেশি হয়ে যায়, অনেকে যদি কমান্ড দেয়, তখন দেখা যাচ্ছে যে কমান্ডগুলো এট এ টাইম এক্সিকিউট হয় না, সিরিয়াল ধরে একটা 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 করে, যেহেতু পুরান সফটওয়্যার, এক্সিকিউট হয়। তো আমরা হিসাব করে দেখেছি আমাদের প্রায় 7.5 মিনিটও লাগে একটা কমান্ড এক্সিকিউট হতে, কখনো কখনো। আবার কখনো কখনো মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এক্সিকিউট হয়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি লক বা আনলক করে দেন তাহলে 10 মিনিট পরে ট্রাই করবেন যে আসলে লক বা আনলক হয়েছে কিনা, কারণ এখানে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে যিনি ওয়েট করছেন যে আমার এপিএটা আনলক হবে, আর একটা পক্ষ হচ্ছে যিনি এটাকে ওপেন করে দিচ্ছেন। তো যিনি ওপেন করে দিচ্ছেন উনি সবসময় সাজেশন দিবেন যে আচ্ছা আমি মানে আনলক করে দিচ্ছি, কিন্তু আপনি 10 মিনিট পরে ট্রাই করেন। এই কথাটা বলে দিলে সেফ সাইডে, নইলে উনি বারবার ট্রাই করতে থাকবে, বারবার ট্রাই করতে থাকবে, হচ্ছে না, বারবার কমিউনিকেশন হবে। তো দেখবেন যে আমাকেও যারা ফোন করেন আমি প্রায় আপনাদেরকে বলি যে আপনি 10 মিনিট পরে ট্রাই করেন। আরেকটা কথা বলি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারে ফিচারগুলো লোড হয় যখন আপনি একটা অ্যাকাউন্টে লগ ইন করেন। মানে ধরেন আমার এপিএটা এখন লক অবস্থায় থাকবে নাকি আনলক অবস্থায় থাকবে, আমার অগ্রগতি প্রতিবেদন কি এখন লক অবস্থায় থাকবে না আনলক অবস্থায় থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্ধারণ করে দিয়েছেন সেভাবেই তো হবে। কিন্তু এটা লোড হয় যখন আপনি লগ ইন করেন। এখন আপনি ধরেন লগ ইন করে আছেন, এই অবস্থায় আপনার এপিএটা ছিল লক, আপনি আনলক করে দিলেন, কিন্তু যেহেতু আপনি লগ ইন করে আছেন, সে এটা সেন্স করতে পারে না, যে ব্যবহার করে সে সেন্স করতে পারে না। সে যখন লগ আউট করে আবার লগ ইন করে তখন সে টের পায় যে ও আমাকে তো আনলক করে দিয়েছে। অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করলে লক আনলক সংক্রান্ত, অন্য কিছু না, লক আনলক সংক্রান্ত কমান্ডগুলো এক্সিকিউট হয় যখন আপনি লগ ইন করেন। কাজেই যে কর্তৃপক্ষ আপনার এপিআইটাকে আনলক করলো তার উচিত হবে এইভাবে বলা যে আপনি 10 মিনিট পরে লগ আউট করে পুনরায় লগ ইন করেন। যিনি লগ ইন করে নাই তাকে আর লগ আউট করতে হবে না,
কিন্তু কেউ যদি লগ ইন করে থাকেন তাহলে আপনি এভাবে বলবেন যে 10 মিনিট পরে আপনি লগ আউট করে লগ ইন করেন, আশা করি আপনারটা আনলক হয়ে গিয়েছে। এখন আসলেই আনলক হয়েছে কিনা সেইটার একটা কনক্রিট প্রমাণ হচ্ছে আপনার এই যে আপনি আবার এপিএ দাখিলের অবস্থাটা দেখবেন। দাখিলের অবস্থা যদি চেঞ্জ হয়ে যায়, যে হ্যাঁ একটু আগে আপনারা দেখেছেন খসড়া এপিএ দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, এখন দেখাচ্ছে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে। তাহলে এই যে চূড়ান্ত এপিএ দাখিলের জন্য খুলে দেওয়া হয়েছে তার অর্থই কিন্তু আপনি বুঝতে পারছেন এখন সে চূড়ান্ত এপিএ দাখিল করতে পারবে, এবং খুলে দেওয়ার অর্থই হচ্ছে যে সে অ্যাড এবং এডিট বাটন পাবে। ঠিক আছে, তাহলে মূল মেসেজটা, মূল মন্ত্রটা হচ্ছে 10 মিনিট পরে ট্রাই করতে বলবেন এবং পুনরায় লগ ইন করতে পারবেন, এবং এইখান থেকে কিভাবে আপনি আনলক করে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে লক আনলকের বক্তব্য প্রায় শেষ। একটু জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, সেটা নিয়ে এখন একটা আলোচনা করব। সেটা হচ্ছে বাধ্যতামূলক উন্মুক্তকরণ নামে একটা অংশ আমি আপনাদের সঙ্গে তখন আলোচনা করি নাই, বলছি যে এটা পরে বুঝাচ্ছি। এইটা কখন দরকার হয়? এইটা দরকার হয় একটু আগে আপনারা যে স্ট্যাটাস দেখেছেন সেটা হচ্ছে খসড়া পেয়ে দাখিল হয়েছে এবং লক অবস্থায় আছে, তাকে আপনি আনলক করে দিয়েছেন। কিন্তু কারো কারো ক্ষেত্রে এমন হবে চূড়ান্ত এপিএ দাখিল করে ফেলেছে, তাকে আবার সে বলতেছে আমি তো ভুল করছি, আমাকে আবার আনলক করে দেন। যে একবার চূড়ান্ত দাখিল করে ফেলেছে তাকে আনলক করতে গেলে আপনাকে বাধ্যতা ফোর্স করতে হবে। আর যে চূড়ান্ত দাখিল করেই নাই তাকে চূড়ান্ত ওপেন করে যাচ্ছেন, তার ক্ষেত্রে ফোর্স করতে হবে না, তার ক্ষেত্রে এই টিক চিহ্ন দিতে হবে না। ঠিক আছে, আরেকটা বিষয়, খসড়াতে যেমন সম্পাদনার রিকোয়েস্ট করা যায়, এই যে এপিএ দাখিল করুন আপনি খসড়া সম্পাদনার রিকোয়েস্ট করা যায়, একইভাবে চূড়ান্ত এপিএও সম্পাদনার জন্য রিকোয়েস্ট করা যায়। এইটা করা যায় 2বার, চূড়ান্ত এপিএ করা যায় 1বার। এবং খসড়ার ক্ষেত্রেও একই কথা, যে যখন সময় নির্ধারণ থাকে ওই সময়ের মধ্যে আপনি এটা খুলে দিতে পারবেন, মানে রিকোয়েস্ট করতে পারবেন। চূড়ান্তের ক্ষেত্রেও তাই, সময় নির্ধারণ করার সময় আপনি এই সম্পাদন রিকোয়েস্ট করলে তাহলে ঠিক আছে, তখন এটা ওপেন হয়ে যাবে। কিন্তু সময় যদি পার হয়ে যায় তখন আপনাকে এই যে এখান থেকে সময় নির্ধারণ করে দিতে হবে আনলক করার জন্য। আপনি সম্পাদনার রিকোয়েস্ট পাঠিয়ে তখন আর হবে না যদি সময় অতিক্রান্ত হয়ে যায়। খসড়ার ক্ষেত্রে কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেলে আপনি আর খসড়া ওপেন করতে পারেন না, চূড়ান্ত ওপেন করে দিতে পারেন। আর চূড়ান্তের ক্ষেত্রে সময় অতিক্রান্ত হয়ে গেলে আপনি আবার চূড়ান্ত ওপেন করে দিতে পারবেন। এইভাবে অসংখ্যবার করা যায়, কিন্তু কতবার করা যায়, কতবার করবেন সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি, সেটা ভিন্ন বিষয়। তো খসড়া এপিএ কিভাবে বা চূড়ান্ত এপিএ কিভাবে লক আনলক করা হয়, এটাতে আমার যতটুকু জ্ঞান আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং আমার সফটওয়্যারটা যাদের সঙ্গে তৈরি করা হয়েছে তাদের সঙ্গে শেয়ারিং এর যে জ্ঞান আমি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই জায়গাটা আপনার কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা হলে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই জায়গায় স্যার আমি ডক্টর আনিসুর রহমান বিএসআরআই স্যার। জি স্যার এখানে চূড়ান্ত এপিএ দাখিল হয়েছে। জি আমি আমার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়কে বলছিলাম যে এটা আমার একটু কারেকশন ছিল, হুম, তো কারেকশনটা আমি করতে পারছি না, একটু যদি ওটা একটা আনলক করে দিন তাহলে আমি জি আমি কারেকশন করতে পারবো। জি ওনারা আমাকে বলছেন যে এটার টাইম আছে, আমাদের যে বিভিন্ন মিটিং এর যে টাইম শিডিউল যেটা আছে 30শে সেপ্টেম্বরের আগে একটা সুযোগ দেওয়া হবে, জি ওই সময় আপনি এটা করতে পারবেন। জি জি এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আমি কি এটা এখন যেভাবে বলছেন যে যদি আমি মন্ত্রণালয়কে বা এটাকে আমার হাতে আছে কিনা আমি জানি না, জি জি যদি আনলক করার রিকোয়েস্টটা করি তাহলে ওনারা কি ওই টাইমের আগে আমাকে আনলক করে দিলে আমি এটা কারেকশন করতে পারবো নাকি ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে? হুম, ঠিক আছে। এই যে আসলে আসলে যে মেইন সমস্যাটা আপনি প্রশ্নটা করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যে মেইন সমস্যাটা, তাহলে এখন আসলে এটা আলোচনা করে নিতে হবে আসলে কি করবেন আর কি করবেন না। আপনার সফটওয়্যারে তো সবই ক্ষমতা দেওয়া আছে। সময়ের আগে আপনি কিভাবে খুলে দিবেন, সময়ের পরে আপনি কিভাবে খুলে দিবেন, সব সমস্যার সমাধানই কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু আসলে কখন কি করবেন, একটু আগে আমাদের ইমরান সাহেব উনিও ফোন মানে জিজ্ঞেস করলেন। আসলে জিনিসটা ভয়ঙ্কর, ভয় লাগে। আপনি খুলে দিবেন, আপনার তো ভয় লাগতে পারে। তারপরে আমার কি আসলে এখন খুলে দেওয়া উচিত হবে কিনা, এই বিষয়গুলো এখন আমি তাহলে আলোচনা করেই নেই, নইলে আপনারা আসলে সবাই এটা নিয়ে কনফিউশনে ভুগতেছে। এখন আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আসলে এটা কখনোই খুলে দেওয়া ঠিক না। হ্যাঁ, এটা উচিত না নর্মালি আর কি। কিন্তু যেহেতু আমি বলেছি যে দপ্তর সংস্থার ক্ষেত্রে আপনি হার্ড হয়ে যান, আপনার খুলে দিবেন না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত একবারে আপনার অফিস প্রধান অর্থাৎ মন্ত্রণালয়ের ক্ষেত্রে সচিব যতক্ষণ পর্যন্ত স্পেশাল কোনো কিছু না বলেন ততক্ষণ পর্যন্ত এটা খুলে দেওয়া যাবে না। দপ্তর সংস্থা এবং মন্ত্রণালয় আমরা খুলে দেই না, ঠিক আছে, নর্মালি। কিন্তু এখন দেখেন যে মাঠ পর্যায়গুলোকে আমরা বলছি একটু মাফ করে দেওয়ার কথা বলছি,
কারণ তারা এখনো ওইভাবে সময় মতো সবকিছু করার মতো সক্ষমতা অর্জন করে নাই। তো খুলে যে দিবেন সেটা কি সবসময় খুলে দিবেন তা না। এখন এমন একটা স্ট্যাটাসে আপনি আছেন যে আপনার এপিএটা কিন্তু এখন চূড়ান্ত স্বাক্ষর হয়নি, কিন্তু আপনার চূড়ান্ত এপিএ দাখিলের সময় কিন্তু পার হয়ে গেছে, তাই না? 30শে মে-এর জি। মধ্যে চূড়ান্ত এপিএ, কিন্তু এখনো কিন্তু স্বাক্ষর হয়নি। তো এই সময় যদি কেউ আসলে রিকোয়েস্ট করে, আমি বলবো যে খুলে দিলে দোষের কিছু না। ঠিক আছে, আপনি আরো একটু সংশোধন করছেন, করে দিতে পারেন। এইভাবে এটা খুলে দেয়া, যদি কেউ অনুরোধ করে খুলে দেওয়া যায়। কেউ যদি আপনি মনে করেন যে না, আমি আর খুলে দিব না, রিস্ক নিব না, সেক্ষেত্রে আপনার ওই যে আপনাকে মন্ত্রণালয় থেকে যেটা বলেছে, এটা সম্পূর্ণ আসলে তাদেরই এখতিয়ার। তারা যদি মনে করে যে না, আমি এভাবে এটাকে কন্ট্রোল করবো, এভাবে করবো, সেটা আসলেই ঠিক। তারা যেভাবে চলে আমাদের কোনো আপত্তি নেই। তারা বলেছে যে এপিএ সংশোধন করার সময়টা ঠিক করে নেবেন। হ্যাঁ, ওকে, ওই সময় আপনারা এটা করে নিতে পারেন। এখন এটা ডিপেন্ড করে ভুলের ধরনটা কেমন, তারপরে ডিপেন্ড করে এটা আপনি আসলে আহ আসলেই কি আপনাকে চেঞ্জ করে দেওয়ার আপনি যোগ্য কিনা, আপনি কি এটা কি সময় মতো মিস করেছেন নাকি আপনার অবহেলার কারণে মিস হয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো। তো সেটা যাই হোক, এপিএ চূড়ান্ত এপিএ দাখিলের সময়সীমা থেকে এপিএ স্বাক্ষর পর্যন্ত আপনারা একটু রিল্যাক্স মোডে থাকতে পারেন। এরপরে আপনার একটু হার্ড লাইনে যেতে হবে যে না, আমি এখন আর দিব না। যদি খুলে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার অফিসের যিনি এপিএ দেখাশোনা করেন, অথবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, ঊর্ধ্বতন বলতে আমি বলতে চাচ্ছি একবারে অফিস প্রধান, কারো না কারো কোনো রেকর্ড আপনারা দেখবেন, হাতে লেখা হোক অথবা আপনার মেসেজ হোক। আমার কাছে যে আপনারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে অভ্যস্ত থাকেন, আপনি দেখবেন যে আমি খালি বলি আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেয়। এর কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র আমি আমি সময় পাই না, আমি রাতে এটা দেখে আবার একটা ডিসিশন নিই। এইটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আসলে ব্যাকআপ নেওয়া আছে। গত 4 বছরে যত মেসেজ আসছে আমার কাছে ব্যাকআপ নেওয়া আছে। কেউ কেন আমি কার্ডটা খুলে দিয়েছি তার আসলে আমি ওইটা মেসেজটা দেখলেই আমার স্মরণ হয়ে যায়, একটা রেকর্ড আমি রেখেছি। ঠিক আছে, সেফটির জন্য আর কি। তো এই বিষয়গুলো আপনারাও ফলো করতে পারেন, যে কোনো একটা নির্দেশ, কোন নির্দেশের প্রেক্ষাপটে আপনি লক বা আনলক করলেন সেটা আপনাকে খেয়াল করতে হবে। এখন আজ পর্যন্ত ক্যাবিনেট থেকে যে এই লক আনলকের জন্য কাউকে আসলে এভাবে কিছু করা হয়নি, কিন্তু আমাদের অ্যাকাউন্টে একটা বিষয় আছে। আমি একটু শেয়ার করি আপনাকে স্ক্রিন। আমাদের একটা অ্যাকাউন্টে একটা বিষয় আছে, যে দেখেন ক্যাবিনেটের অডিট নামে একটা বাটন আছে। এই অডিট নামে বাটনে আমরা কোনো একটা লেভেলের যে কোনো অফিসের, হ্যাঁ, আপনার সফটওয়্যারে এপিএ তে পরিবর্তন আসলে আসলে 3 ভাবে। একটা হচ্ছে ক্রিয়েট, কোনো কিছু নতুন তৈরি করলেন, কোনো কিছু এডিট করলেন, বা কোনো কিছু ডিলিট করলেন। এই 3 ধরনের পরিবর্তনের মাধ্যমেই আপনার এপিএ তে পরিবর্তন আসে। ভিউ বা রিপোর্ট দেখলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু এই 3 ধরনের কোনো কমান্ড যদি কেউ এক্সিকিউট করে, তাহলে আমি এটা একবার লিস্ট আকারে দেখতে পারি যে কোন আইডি থেকে কতটা সময়, কোন আইপি অ্যাড্রেস, তারপরে কোন ব্রাউজার ইউজ করলো। কারণ এই তথ্যগুলো তদন্তের সময় দরকার হয়। এটা ইজিলি বের করে আনা যাবে যে কে এটা খুলে দিল, কেন, এবং খুলে দেওয়ার ফলে ওই পক্ষ কি চেঞ্জ করলো। এই রেকর্ডগুলো আমরা দেখতে পারি। তো আপনারা ইতিমধ্যে জানেন কিনা যে আমাদের এপিএ তে আপনার একটা প্ল্যান চলছে যে আমাদের ব্যক্তিগত যে মূল্যায়ন এসিআর এবং এপি এর মধ্যে একটা লিঙ্কিং হবে সামনে। তো তখন কিন্তু আবার এপিএটা মানুষের ব্যক্তিগত পারফরমেন্সেও এফেক্ট ফেলবে, মানে এপিএ থেকে হয়তো একটা মার্কস নিয়ে এসিআর এ যুক্ত হবে, এই ধরনের একটা প্ল্যান কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় করছে। তো তখন হবে কি যে একটা মানুষের বিপদে পড়ার সম্ভাবনা আছে, এপিএটা লক আনলকটা এত সহজ বিষয় থাকবে না। তো তখন হয়তো বিভিন্ন রকম অভিযোগ আসবে, তখন তদন্তের প্রয়োজন পড়বে। তো ওই জন্য আমরা ওই ফিচারগুলো রেখেছি। তো এই জন্য আপনার কখন এটা হবে কি হবে এই তথ্য হয়তো অনেকের কাছে পৌঁছবেও না। এই জন্য আমরা যখন কমান্ডগুলো এক্সিকিউট করব অবশ্যই সতর্কতার সঙ্গে করব। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কমান্ডের রেকর্ড রেখে দিবেন। রেকর্ড বলতে কোনো একটা এক কাগজে লিখুক অথবা মেসেজ দিক অথবা মেইল করুক, যে কোনো একটা কিছু আপনি রাখেন। তারপরে সেই অনুসারে আপনি পরিবর্তনটুকু করেন। তবে আমরা এখন পর্যন্ত আপনার অনুরোধ করব মাঠ পর্যায়কে একটু রিল্যাক্স দিবেন যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত এপিএ স্বাক্ষর না হয়ে যাচ্ছে। ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এপিএ যখন আপনি আনলক করে দিচ্ছেন, একটু খেয়াল করে দেখেন, আপনার তখন কিন্তু পুরো এপিএটাই আনলক হয়ে যাচ্ছে। এখন সে আপনাকে ফোন করে বলল আমি এখানে একটু লেখা আছে যে খাদ্য, সেই খাদ্যর জায়গায় আমাকে খাদ্য মূল্য লিখতে হবে, এই জন্য আমার এপিএটা আনলক করে দেন বললো আর কি। কিন্তু সে আসলে শুধু খাদ্যর জায়গায় খাদ্য মূল্য করলো না, সে পুরা এপিএরই প্রত্যেক অংশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এডিট করে ফেললো। তাহলে কি হচ্ছে? তাহলে জিনিসটা হচ্ছে যে আপনার
আপনি কিন্তু টের পাচ্ছেন না যে আপনি তাকে আনলক করে দিয়েছেন এক জায়গায় পরিবর্তন করার জন্য, কিন্তু সে সব জায়গায় পরিবর্তন করে দিচ্ছে। তো এই রিস্ক কিন্তু থেকে যায়। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আরেকটা উপায় এখানে আছে। সেটা কিরকম উপায় দেখেন, যে ছোটখাটো পরিবর্তনগুলোর জন্য আপনি এপিএ আনলক না করে দিলেও পারেন। আপনাদের অ্যাকাউন্টে একটা অংশ আছে দেখেন, যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে এপিএ ও অর্জন হালনাগাদ করা। এই এপিএ হালনাগাদ করা থেকে আপনি আপনার আওতাধীন, আপনার নিজের এপিএ পারবেন না, আপনার আওতাধীন অফিসের এপিএ যে কোনো জায়গায় আপনি যে কোনো পরিবর্তন করে দিতে পারবেন। অর্জন হালনাগাদ করা থেকে আপনি এই যে 4টা কোয়ার্টারে যে বিভিন্ন প্রমাণক দিচ্ছেন, ভ্যালু দিচ্ছেন, মন্তব্য দিচ্ছেন, সবকিছুই এডিট করে ফেলা সম্ভব। তো আমি প্রথমে এপিএ হালনাগাদ করাতে যাচ্ছি। ধরলাম আমি 2024-25 অর্থ বছরের আপনার বীজ প্রত্যয়ন এজেন্সির এটা এপি এর বিভিন্ন পার্ট থাকে না, যে সার্বিক চিত্র, রূপকল্প, পশুগত, আপনি কোন পার্টে চেঞ্জ করতে চান সেটা আমি ধরলাম কর্মসম্পাদন সূচক পার্টে আমি একটু চেঞ্জ করতে চাই। এটা আপডেট এপিএ তে আমি গেলাম। যাওয়ার পরে দেখেন এই যে আমার এটা চলে আসছে। সেইখানে গিয়ে আমি কিছু চেঞ্জ এখন করতে চাই। অর্থাৎ মোট কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, যখন ওই পক্ষ বলবে যে আমার শুধু এই ছোট্ট এই পরিবর্তনটা দরকার, তখন আপনার খুলে দিলে একটা রিস্ক থেকে যাচ্ছে যে সে সবকিছুই পরিবর্তন করে ফেলতে পারে। সেক্ষেত্রে আপনিই না হয় করে দিলেন। অর্থাৎ এই জায়গায় 7-8-এর জায়গায় হয়তো বা আরেকটা 9 মিসিং হয়ে গেছে। যদি বলে আপনি এখান থেকে 9টা বসায় যদি আমি এখানে সেভ দেই, তাহলেই কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। আপনাদের হাতে কিন্তু এই পরিমাণ ক্ষমতাই দেওয়া আছে যে আপনি আপনাদের আওতাধীন যে কোনো অফিসের এপিএ যে কোনো জায়গায় পরিবর্তন কিন্তু করতে পারবেন। কিন্তু ওই যে করবেন যে তাতে রেকর্ডটা থেকে যাবে। তো এই জন্য যখনই পরিবর্তনটা করবেন আপনি একটা মেসেজ বা কিছু একটা মেইল অবশ্যই আপনি নিয়ে রাখবেন, ঠিক আছে? এবং আপনার বসকে একটা সিসি দিয়ে রাখবেন যদি পরিবর্তন করতে চায়, তাছাড়া করবেন না আর কি। এটা আপনার সিকিউরিটির জন্য দরকার হবে। আর সব সময় লক আনলক উৎসাহিত না করে ছোটখাটো পরিবর্তন হলে আপনি নিজেই এটা করে দিলে ভালো হবে। তাহলে আপনার রিস্কও কম, ওদের হাতে স্বাধীনতাটাও তখন কম থাকবে আর কি। ঠিক আছে? আর সেপ্টেম্বরে তো আসলে এপিএ সংশোধনের সুযোগ থাকেই। হ্যাঁ, তো এই সেপ্টেম্বর পর্যন্ত যদি ওয়েট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েটের পরামর্শ যেটা আপনাকে দিয়েছিল আর কি, সেইটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি। তো যাই হোক, এখন এই যে আপনার আমার মূলত উদ্দেশ্য এপিএ সংশোধন না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা পিছিয়ে পড়েছে, আমাদের সফটওয়্যারে একটু আগে ছিল যে আমাদের কিছুদিন আগ পর্যন্ত আমরা করে রেখেছিলাম যে যে খসড়া দাখিল করতে পারবে না সে চূড়ান্ত করতে পারবে না, যে চূড়ান্ত এপিএ দাখিল করতে পারবে না সে প্রথম ত্রৈমাসিকও দিতে পারবে না। আমাদের সফটওয়্যার এটা ব্লক ছিল। কিন্তু যখন মাঠ পর্যায়ের অফিসকে আমরা অ্যাড করলাম, দেখলাম যে এই অবস্থা, তখন আমরা করেছি কি যে কেউ যদি খসড়া দাখিল করে তাহলেই সে ফার্স্ট কোয়ার্টারও দিতে পারে, সেকেন্ড কোয়ার্টার দিতে পারে, থার্ড কোয়ার্টার দিতে পারে, ফোর্থ কোয়ার্টার সবই দিতে পারে। কিন্তু একটা সময় কিন্তু এই স্বাধীনতা থাকবে না। তখন দেখা যাবে যে যে খসড়া দাখিল করেছে কিন্তু চূড়ান্ত দাখিল করে নাই, তখন সে প্রথম কোয়ার্টার দিতে পারবে না। ঠিক আছে? কিন্তু এখন আমি আপনাদেরকে ফাঁস করে দিলাম যে আপনি চূড়ান্ত দাখিল না করলেও আসলে আপনি ফার্স্ট কোয়ার্টার দিতে পারবেন। ঠিক আছে? তো কিন্তু জিনিসগুলো তো তখন আসলে ঠিক দেখায় না এবং ভুল হয়, অনেক জায়গায় ভুল হয়ে যায়। খসড়া যখন দাখিল করেছে সে যদি চূড়ান্ত দাখিল না করে, তাহলে দেখা যাচ্ছে যে তার অনেক জায়গায় সে সবকিছু পূরণ করে নাই। তখন প্রথম ত্রৈমাসিক দিতে গেলে আমাদের সফটওয়্যার ক্যালকুলেশন করতে পারে না, তখন একটা বিভিন্ন রকম এরর দেখায়। তো এই জন্য আপনাদের উচিত হবে সবাইকে ঠিক মতো লাইনে নিয়ে আসা। লাইনে বলতে যে যে স্ট্যাটাসে থাকা, এটা বেশি না। আপনি যদি 1-2 বছর, আমি অন্য মন্ত্রণালয়ের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলছি, 1-2 বছর যদি আপনি এদেরকে একটু সহযোগিতা করেন, তারা কিন্তু সবকিছু বুঝে যাবে, তখন তারা কিন্তু সময় মতোই দাখিল করবে। আমি আমি নিশ্চিত আপনি যদি এখন বিভিন্ন অফিসকে ফোন করেন, এই যে এই অফিস সেই অফিস হয়তো জানে যে তাদের অবস্থা এইখানে এই অবস্থায়, কিন্তু সে কি করতে হবে সে বুঝে পাচ্ছে না, কার সঙ্গে যোগাযোগ করতে হবে বুঝে পাচ্ছে না, যার সঙ্গে যোগাযোগ করেছে সে বুঝতেছে না কি করতে হবে তার জন্য। ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো খুব বেশি আর কি দেখা যাচ্ছে। তো আশা করি আমি এপিএ লক আনলকের বিষয়টা বুঝাতে পেরেছি। মানে কেউ যদি আটকে থাকেন, এখন আপনারা আর আটকে থাকবেন না। এই অবস্থায় আমরা মনে হয় পৌঁছে গিয়েছি, নাকি বলেন? আর কারো কি কোনো প্রশ্ন আছে এখন এই লক আনলক বিষয়ে? যদি না থাকে তাহলে আমি আগাতে পারি আর কি। ঠিক আছে? কেউ কি স্যার প্রশ্ন করবেন? আমি হ্যাঁ আমি হ্যাঁ একটু প্লিজ। ক্লিয়ার করি স্যার, হ্যাঁ ওই প্লিজ। হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হওয়ার জন্য হ্যাঁ। যেটা আপনি যেভাবে বললেন স্যার, জি এখন ওইটা কি আমি যে আওতাধীন অফিস যেটা বলছেন, আমি তো জি। বিএসআর আমার হেড অফিস, এটা মানে হুম। সুগার ক্রপ রিসার্চের এটা আমাদের হেড অফিস। এখন আমি কি এটাকে ওই কারেকশন করতে পারবো নিজে, ওই প্রক্রিয়া যেটা দেখালেন, হ্যাঁ, নাকি আপনিও আমাকে পারেন। না, মন্ত্রণালয় আপনার নিজের এপিএর কথা বলছেন নাকি আপনার আওতাধীন অফিসে? না না আমার আমার নিজে, আমি বিএসআর এর আমাদের আওতাধীন অফিস আসতে অ্যাড হয়নি এখনো। হ্যাঁ
ও আমরা তাহলে না, পেয়েছি আপনার নিজের সেন্ট্রালি, এপিএতে আপনি কিছুই করতে পারবেন না। পারবো না। না, এইটা হচ্ছে তার মানে আপনার ঊর্ধ্বতন অফিসকে বলতে হবে। আমাদের আপনার ঊর্ধ্বতন অফিসকে, আপনার ঊর্ধ্বতন অফিসকে কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ। কৃষি মন্ত্রণালয়, তাহলে কৃষি মন্ত্রণালয়ে তখন আপনার এই অ্যাকাউন্টে যদি আপনাদের মধ্যে এগ্রিমেন্ট হয় যে না এখন সংশোধন করা সম্ভব, তাহলে আপনি কৃষি মন্ত্রণালয় যদি ওপেন করে দেয়, আপনারা যদি সংশোধন করে নেন, আমাদের কোনো আপত্তি নাই। সোজা কথা, আমাদের কোনো আপত্তি নাই, এবং আপনাদের হাতে সেই কন্ট্রোলটা দেওয়া আছে। কিন্তু আচ্ছা, থ্যাংক ইউ। কৃষি মন্ত্রণালয় যেন এটা, যিনি টেকনিক্যাল পার্সন তিনি যেন নিজে এটা ওপেন করে না দেন, অবশ্যই প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, কোন একটা রিটেন ডকুমেন্ট অথবা একটা মেইল অথবা অ্যাটলিস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ যেন থাকে। ঠিক আছে, এইভাবে আর কি আমি আপনারা মেসেজ করবেন। দিয়ে দিছি অবশ্য। মিশিয়ে দেখুন, সেটা ওনাদের ডিসিশনের উপরে। আমরা চাপ দিব না যে আপনি এটা ওপেন করে দিবেন কিনা। যদি বলে যে, তারা বলে যে না আমরা এটা কখনোই ওপেন করে দিব না, এটা এরকমই থাকবে, তাহলে ওকে, সেই অনুসারে আপনারা এটা করলো না, তারা তখন নাম্বার কাটবে, সেই অনুসারে তারা মূল্যায়ন করবে। এটা তাদের তাদের উপরে, মানে আমরা আসলে এপিএম এর সফটওয়্যার তৈরি করে দিয়েছি যে এপিএ সাইন করে এবং তার উদ্ধার করবো তার মধ্যে একটা প্ল্যাটফর্ম হিসেবে। এখানে আপনাদের এপিএ নিয়ে আমাদের খুব বেশি, আমরা শুধু, আপনারা ফেল করলে আমরা ধরবো মন্ত্রণালয়কে। ঠিক আছে, আপনাদের সঙ্গে আমাদের সরাসরি এপিএ তে কোনো কানেকশন নাই। আমাদের কানেকশন হচ্ছে মন্ত্রণালয়ের সঙ্গে। মন্ত্রণালয়গুলো আমাদেরকে যেভাবে বলবে, তারা তাদের এপিএ কিভাবে উঠিয়ে আনবে এটা তাদের দায়িত্ব, এবং আমরা ধরবো তাদেরকে এইভাবে। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি আপনার আরেকটা অংশ, সেটা হচ্ছে একইভাবে এপিএ দাখিলের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছি। ঠিক একইভাবে এপিএ প্রতিবেদন তৈরির একটা সময় নির্ধারণ করা যায়। অর্থাৎ আপনার ধরেন যে কেউ কেউ যদি এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনায় গিয়ে দাখিলের অবস্থা, ত্রৈমাসিক প্রতিবেদন দাখিলের অবস্থা, আমি যদি এই বাটনে যাই, সেখানে দেখেন আমি 2024-25-এর তো এখনো কোয়ার্টারলি রিপোর্ট দেওয়া হচ্ছে না, আরো পরে দেওয়া হবে। 23-24-এর আমি ধরলাম যে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আম, বিভাগীয় পর্যায়ের অফিসগুলোর আমি ফার্স্ট কোয়ার্টারের বা সেকেন্ড কোয়ার্টারের কি অবস্থা আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, ভিউ রিপোর্টে গেলাম, দেখেন সবাই দাখিলকৃত, একটা অফিস আছে দাখিলকৃত নয়। ঠিক আছে, আরেকটা অফিস পাচ্ছি, এই চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, তারা দাখিলকৃত নয়। এখন ধরেন আপনার সিদ্ধান্ত নিলেন পরস্পর কথা বলে যে না ঠিক আছে আরেকবার সুযোগ দেওয়া হবে, তাহলে তাকে আমি খুলে দেবো কিভাবে, সেটা এখন আমি দেখাবো। যেহেতু এপিএ দাখিল কিভাবে লক আনলক করতে হয় সেটা আপনারা দেখে বুঝে গিয়েছেন, কাজে এটাও আপনাদের খুব বেশি সমস্যা হবে না, মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা এটা শেষ করব। তো এই যে দাখিলকৃত নয়, তাকে আমরা এখন আনলক করতে যাচ্ছি যাতে সে অ্যাড এডিট বাটন পায়। অ্যাড এডিট তো নাই আসলে, অগ্রগতি ক্ষেত্রে আছে আমাদের সেভ বাটন এবং দাখিল বাটন। এই দুইটা বাটন আসে না মানেই হচ্ছে লক অবস্থায় আছে। তো এই দুইটা বাটন আমরা এনে দিব এবং উনি দাখিল করে দিবেন। এই স্ট্যাটাসে ওনাকে আমরা কিভাবে নিব সেটা আমাদেরকে দেখাবো। এই যে আওতাধীন অফিস ব্যবস্থাপনার মধ্যে আপনারা এপিএ দাখিলের সময় নির্ধারণে গিয়েছিলাম একটু আগে, এখন আমরা যেহেতু অগ্রগতি প্রতিবেদন আনলক করব, আমরা যাব এপিএ প্রতিবেদন তৈরির সময় নির্ধারণের মধ্যে। এখানে গেলে ঠিক একই রকম একটা ইন্টারফেস পাবো, এপিএ আনলক করার মতোই একটা ইন্টারফেস পাবো। তো সেইটা আমরা ওপেন করে দেওয়ার আগে একটা জিনিস আমার মনে পড়লো, সেটা একটু বলে নেই। সেটা হচ্ছে আপনারা এপিএ যেমন সম্পাদনার জন্য রিকোয়েস্ট করতে পারেন, একইভাবে আপনারা অগ্রগতি প্রতিবেদন দাখিল করার পরেও সম্পাদনার জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেটা প্রতি কোয়ার্টারে একবার করে পারেন, এবং ঠিক একইভাবে নির্ধারিত সময়ের মধ্যে। এই যে সম্পাদনার জন্য দেখেন সেকেন্ড কোয়ার্টারেও আছে, থার্ড কোয়ার্টারেও আছে, চতুর্থ কোয়ার্টারেও আছে, কিন্তু সেটা একবারই করতে পারবেন। ঠিক আছে, এটা আমি জানাই নিলাম। এখন আমরা কোন অফিসটাকে জানি আনলক করতে চাচ্ছি, যে উপপরিচালকের কার্যালয় কৃষি বিপণন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম, এই অফিসটাকে আমরা, স্যার একটু ইন্টারাপ্ট হ্যাঁ করি স্যার। হ্যাঁ প্লিজ। এটা স্যার ওই যে দাখিলের যে আমরা করার পরে হুম প্রতিবেদন, অগ্রগতি প্রতিবেদন, হুম এটা কি ওই টাইম পার হয়ে যাওয়ার পরেও তো করা যাবে না স্যার করা যাবে। সম্পাদনার জন্য? আসলে সত্য একবার কথা যেটা, সফটওয়্যারে আপনি এখন যদি আমাকে কেউ পারমিশন দেয়, তাহলে আমি 2019-20 কোনো একটা এপিএ ধরলাম, 2019-20 হয়তো মাঠ পর্যায়ে করতো না, ধরলাম 2019-20 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এপিএ তে আমি এখন একটা পরিবর্তন আনতে চাই, সম্ভব। অর্থাৎ মোট কথা এটা তো বাস্তবসম্মত না, এটা হচ্ছে যে আপনার করার কথা না এখন, যেহেতু এটা চুক্তি শেষ, সময় শেষ, ওপেন করার দরকার নাই। কিন্তু সফটওয়্যারে সবকিছুই পরিবর্তন করা সম্ভব, কখন মানে কোনোটাই একবারে শেষ এরকম কিছু নাই। ঠিক আছে, এটা এইভাবেই তৈরি করা আছে। হয়তো ভবিষ্যতে লিমিটেশন নিয়ে আসা হবে, কিন্তু যেহেতু এখন বিভিন্ন পারপোজের দরকার হয়, এই জন্য এই সফটওয়্যারে সবকিছুই করা সম্ভব। আপনি 10 বছর আগেও যদি সফটওয়্যারে এপিএ থাকতো এখানে, তাহলে সেটাও আপনি এডিট করতে পারতেন আর কি। ঠিক আছে, তো আপনার সময় পার হয়ে যাওয়ার পরেও
আপনি এটাকে লক আনলক করতে পারবেন। আমি ইচ্ছা করলে এখন 2020 সালের আপনাদের সেকেন্ড কোয়ার্টার আনলক করে দিতে পারবো, আবার নতুন করে আপনারা সবাই কাজ করতে পারবেন, এইরকম আর কি একটা সিস্টেম করা আছে সফটওয়্যার। আচ্ছা, তো এখন যেটা বলতে গেলাম যে আমি যদি এটাকে এখন আনলক করতে চাই, আমি আনলক করতে চাচ্ছি এই অফিসের প্রতিবেদন দাখিলটা, তাই তো? নট এপিএ, প্রতিবেদন দাখিল 2023-24-এর। এটা কোন লেভেলের অফিস? এটা কৃষি বিভাগীয়। বিপণন বিভাগীয় অফিস না? তাহলে এটা বিভাগীয় একটা অফিস। আমি দেখি এটাকে খুঁজে পাই কিনা। এই যে পাচ্ছি ওনাদের। এই জায়গা গিয়ে আমি পরে আলোচনা করছি। ঠিক একইভাবে দাখিলের জন্য উন্মুক্তকরণ, আবার দাখিলের জন্য বন্ধ করে দেওয়া যায়। কারোটা যদি ওপেন থাকে তাকে আপনি যদি বন্ধ করে দেন, দেখেন দাখিলের জন্য বন্ধ দিয়ে সেট করলে এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা তো ওপেন করতে চাচ্ছি এইটা দিয়ে। একইভাবে কেউ যদি দাখিল করে গিয়ে ফেলে, তাকে যদি আবার করতে হয় তাহলে বাধ্যতামূলক উন্মুক্তকরণ করতে হবে, যেটা আমি এপিএ দাখিলের সময় বলেছি। একই রকম। এখন একইভাবে এটা ব্যাকডেটে করা যায় না। 10 তারিখ থেকে আমি সময় দিচ্ছি 12 তারিখ পর্যন্ত দিয়ে আমি যদি সেট করে দিই তাহলে ওপেন হয়ে যাবে। খালি একটা বাটন আমি এখানে এখন বলি নেই। এখন আপনি ওপেন করতে এসেছেন এখানে কোন কোয়ার্টার জানি? সেকেন্ড কোয়ার্টার, ঠিক আছে? কিন্তু আপনি এই জায়গায় কোয়ার্টার না পেয়ে আপনি পাচ্ছেন মাস। এইটা কেন? এই সমস্যা আবার কেন? আমরা তো এখানে সফটওয়্যারে যদি কোয়ার্টার দিয়ে দিই তাহলেই তো ভালো হয়। আসলে এটা করতে হয়েছিল কি জন্য একটু বলে নিই। সেটা হচ্ছে যে এক সময় আমাদের প্ল্যান ছিল, যেটা ক্যাবিনেটের প্ল্যান ছিল, যে আসলে প্রথম দিকে কোয়ার্টারলি অগ্রগতি প্রতিবেদন আপনারা দিবেন, কিন্তু এক সময় গিয়ে প্রতি মাসে মাসে রিপোর্ট দিতে হবে, এটা প্ল্যানে ছিল। পরে এটা বাস্তবায়ন করা হয়নি, কারণ লোকবলের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে প্রতি মাসে মাসে রিপোর্ট দিতে গেলে এটা সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারি নাই। কিন্তু সফটওয়্যারে আমাদের এটা অপশন দেওয়া আছে যে আমরা প্রতি মাসে মাসে রিপোর্ট নিতে পারবো। এই জন্য এখানে কোয়ার্টারের পরিবর্তে মাস দেওয়া আছে। আপনারা যদি দেখেন, আপনারা যদি কোনো একটা অগ্রগতি প্রতিবেদন দেখেন, যে অগ্রগতি প্রতিবেদন দিতে গিয়ে আমি অর্জন দিনে গেলাম, সেখানে আপনারা যেটা এন্ট্রি দেন, হ্যাঁ আপনারা অলরেডি দাখিল করে ফেলেছেন, তো দেখেন এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আপনারা কিন্তু 3টা মাস পান। যদি সেকেন্ড কোয়ার্টার হয় তাহলে ডিসেম্বরের ঘরটা খোলা থাকে, শুধু ওই ঘরটাতে আপনি এন্ট্রি দিতে পারেন। আসলে নর্মালি কি হতো, আমরা আসলে চিন্তা করেছিলাম যে অক্টোবর মাসে একবার ওপেন পাবেন, তখন অক্টোবরটা দিবেন, নভেম্বর মাসে একবার ওপেন পাবেন, নভেম্বরটা দিবেন, ডিসেম্বরটা, তখন 3টা মিলে এই দ্বিতীয় ত্রৈমাসিকটা আসবে। ঠিক আছে? তো এখন আমরা যেটা করি, কোনো একটা কোয়ার্টার ওপেন করতে করা বলতে ওই কোয়ার্টারের শেষ মাসটাকে আমরা ওপেন করে দিই। তার মানে ডিসেম্বর মাসটা ওপেন করে দিই, তখন আপনি ডিসেম্বরের মাসে আপনি এন্ট্রিটা দিতে পারেন। ঠিক আছে? এই জন্য দ্বিতীয় কোয়ার্টার বলতে আমরা আসলে বুঝাচ্ছি আপনি ডিসেম্বর মাসটাকে ওপেন করে দিন। ঠিক আছে? দিয়ে আপনি কমান্ডটা এক্সিকিউট করলেই সেটা ওপেন হয়ে যাবে। দেখি আমি কমান্ডটা যে সফলভাবে যোগ করা হয়েছে, এই মেসেজটা না আসা পর্যন্ত কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন না। এই যে মেসেজটা আসছে তার মানে এটা আনলক হবে। এখন সেটার জন্য কতক্ষণ সময় লাগবে এটা ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। আমি একটু দেখি কতক্ষণ লাগে। ও না, এখানে তো আসলে স্ট্যাটাস দেখাচ্ছে, এখান থেকে আপনি লক আনলক স্ট্যাটাস বুঝতে পারবেন না। এখানে যদি সে দাখিল করে ফেলতো তাহলে সে দেখতে পাবে, কাজে এইটার স্ট্যাটাস আসলে চেঞ্জ হবে না। এখন আপনি ওই অপর প্রান্তে ফোন করে বলবেন যে আপনি লগ ইন করে দেখেন, আপনি অ্যাড এডিট বাটন পাবেন এবং আপনি দাখিল করতে পারবেন, এবং উনি দাখিল করে দিলে তখন এখানকার স্ট্যাটাস চেঞ্জ হবে যে দাখিলকৃত। দাখিলকৃত নয় যে দেখাচ্ছে সেটা আর দেখাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার এপিএ দাখিলের সময় নির্ধারণ এবং এপিএ প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা। দেখেন আমার আজকের সেশনের আপনাদের সঙ্গে আমি আগেও খুব সম্ভবত বিভিন্ন সফটওয়্যার ট্রেনিং এ আমরা যুক্ত হয়েছি, সেখানেও এই অংশগুলো আমরা দেখিয়েছি। কিন্তু আজকে পুরা বলতে পারেন যে 1টা ঘন্টা আমি কিন্তু ব্যয় করছি শুধু এইটার ডিটেলস খুঁটিনাটি যা যা সমস্যা হতে পারে সবগুলোই কিন্তু আপনাদেরকে আলোকপাত করলাম। কি জন্য? কি জন্য? কারণ হচ্ছে মাঠ পর্যায়ের অফিসগুলোকে আপনারা লাইন আপে নিয়ে আসেন। আমাদের এইটাই উদ্দেশ্য। মাঠ পর্যায়ের অফিসগুলোকে আপনার লাইন আপে আনাখানে জরুরি, কারণ খুব অচিরেই আমাদের কিন্তু এটা ওই যে এসিআর বা এপিআর এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। একটা সময় আপনি জানেন যে আমাদের সরকারি চাকরি আইনে আহ প্রাতিষ্ঠানিক পারফরমেন্স, ব্যক্তিগত পারফরমেন্স এটা বাধ্যতামূলক করা হচ্ছে। তার মানে এখন ধীরে ধীরে হবে কি, এপিএ এবং এপিএআর যুক্ত হয়ে গিয়ে আপনাদের একটা মূল্যায়ন হবে। তো এই জিনিসগুলোর জন্য আপনারা যদি আগে থেকে আমাদের সফটওয়্যারের মধ্যে সবাই যদি যুক্ত না থাকেন তাহলে ওই জিনিসগুলো ফেল হবে, আপনার বিভিন্ন রকম সমস্যায় পড়বেন। তো এই জন্য আমাদেরও একটা টার্গেট হচ্ছে সকল অফিসকে, আপনারা আজকেও খেয়াল করেছি আমরা যে অনেক অফিসের মাঠ পর্যায়ের অফিসগুলো এখনো যুক্ত হয়নি, তো তাদেরকে খুব দ্রুত যুক্ত করে ফেলেন। ঠিক
ঠিক আছে, আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে যুক্ত করেন, সফটওয়্যারের মাধ্যমে এপিএ করেন। আমাদের যে নতুন সফটওয়্যারটা তৈরি হচ্ছে, সেটার মূল উদ্দেশ্য শুধু শুধু এপিএ তৈরি করা না। আমাদের ওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এপিএ তে তো সব সরকারের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম যেগুলো 1 বছরের জন্য নেওয়া হচ্ছে, এগুলো নিয়ে আসা হচ্ছে। একইভাবে আমার গত 10 বছরের এপিএ আমার সফটওয়্যারের মাধ্যমে আছে, এইটাকে আমরা অ্যানালাইসিস করব। আপনারা জানেন যে বর্তমানে সরকারকে ডেটা সেন্ট্রিক ডিসিশন নিতে হবে, যে আমার ডেটা অনুসারে আমি কতটুকু এগিয়ে আছি, আমার যে কাজ করার কথা আমি করছি কিনা, আমার 2030-এর মধ্যে আমার যদি কোনো এসডিজি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমি যে গতিতে আগাচ্ছি সেই গতিতে আগালে আমার চলবে কিনা। এই অ্যানালিসিস গুলো কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করা হবে, কারণ এইখানেই সব কাজগুলো আছে। আমাদের এখানে নতুন সফটওয়্যার বিজনেস ইন্টিগ্রেশন টুল যুক্ত করা আছে, যাতে আমরা এই অ্যানালিসিস গুলো করতে পারি। করে আপনারা যে এপিএ তে ইচ্ছা মতো টার্গেট সেট করতে পারছেন, সেটা পারবেন না। কারণ আমি বলবো যে আপনার 2030-এর মধ্যে এটা করার কথা, আপনি যদি এই গতিতে আগান এটা হবে না। ঠিক আছে, এইভাবে ডেটা সেন্ট্রিক ডিসিশন নিয়ে এপিএ তৈরি করা হবে সামনে। তো এখন যদি আপনার সফটওয়্যারই না থাকেন, তাহলে এগুলো সম্পূর্ণভাবে ফেল হয়ে যাবে। তো এই জন্য আমরা সফটওয়্যারে সবাইকে আনার জন্য আপনাদেরকে চাপ দিচ্ছি। এবং শুধু সব সফটওয়্যারে আসলেই হবে না, আপনাদেরকে সফটওয়্যারে যে সময়ের মধ্যে যেটা করা উচিত সেটা আপনাদেরকে অভ্যস্ত করে তুলে নিয়ে আসতে হবে। তো মোটামুটি আমি যা দেখানোর দেখিয়েছি, আরেকটা সংক্ষেপে দেখাই। ড্যাশবোর্ড অংশটা অবশ্যই যারা এখানে যুক্ত আছেন, যিনি নিজে এন্ট্রি দেন না কিন্তু আপনি অফিস প্রধান হিসেবে প্রায়ই আপনার সফটওয়্যারে ঢুকতে হয়, তার জন্য দেখেন খুব সহজে এই যে অধীনস্থ সংস্থার মূল্যায়ন থেকে আপনি দেখতে পারবেন যে কে কত নাম্বার পেয়েছিল গত অর্থ বছরে, কে দাখিল করেছে কে দাখিল করে না। দেখেন একবারে একবারে গ্রাফিক্যাল ইন্টারফেসে আপনি লিস্টটাও দেখতে পারবেন, যে এই যে লাল তার মানে কয়েকজন দাখিল করেনি, কয়জন, 2 জন, তারা কারা। নট সাবমিটেড ক্লিক করলে এই যে লিস্ট চলে আসে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে আপনি ইমিডিয়েট আওতাধীন অফিসগুলোকে দেখতে পারবেন, কিন্তু তার নিচে ধরেন আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আপনি আপনার ঠিক নিচে হয়তো বিভাগীয় পর্যায়ের অফিসগুলো আছে বা আঞ্চলিক পর্যায়ের অফিস, তাদেরকে দেখতে পারবেন এই ড্যাশবোর্ডের মাধ্যমে। কিন্তু জেলা উপজেলা পর্যায়কে দেখতে পারবেন না, তখন আপনাকে সেই আগের জায়গা থেকে দেখতে হবে লিস্ট আকারে। কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসে জাস্ট ইমিডিয়েট নিচের অফিসগুলোকে দেখা যায়। একইভাবে অগ্রগতি দেখলে তত দেখতে পারবেন। আপনার কাছে যদি এপিএ নির্দেশিকা না থাকে, এপিএ ক্যালেন্ডার যে কোনো সময় দেখতে হয়, তাহলে আপনি এই যে এই ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনারা করবেন। আহ, এখন আমি আমার বক্তব্য শেষ করব। এখন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমার আলোচনার মধ্যে যেগুলো খটকা আছে সেগুলো যদি আপনার থাকে, তাহলে আপনারা বলতে পারেন আমাকে। কেউ কিছু বলবেন কিনা? স্যার আমি মোহাম্মদ সিদ্দিকুর নবী মন্ডল, এপিএ ফোকাল পয়েন্ট বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে বলছি স্যার। স্যার আসলে আমাদের মেইন প্রবলেম যেটা, আমি একটু বলে, আমি এই যে এপি এর ফোকাল পয়েন্ট হয়েছি প্রায় 2 বছর হলো। দিস জি ইজ দ্য ফার্স্ট টাইম আই গট ট্রেনিং অ্যাবাউট এপিএ। জি জি মানে আমি এ পর্যন্ত যেটুকু করেছি ট্রায়াল অ্যান্ড এরর জি জি পদ্ধতিতে, এবং জি আমার বিশ্বাস এই আমাদের দপ্তর সংস্থা যেগুলো আছে ম্যাক্সিমামই একই অবস্থা। কারণ আমরা হয়তো ট্রান্সফার হয়ে যাই, একখান থেকে হুম আরেকখানে চলে যাই, দায়িত্ব আরেকজনের উপরে আসে। এই জন্য আমার মনে হয় স্যার এটা একটু এই প্রশিক্ষণটা রিফ্রেশার বলেন আর এপি এর ব্যাপারে, এটা অন্তত প্রত্যেকটা বছরের শুরুতে একবার হলে স্যার, যে ফোকাল পয়েন্ট আছে তার অন্তত এই জিনিসগুলো স্যার জানা হবে, এটা একটা ভালো। জি আরেকটা স্যার আসলে এই এটা আপনারা যেহেতু মন্ত্রিপরিষদ বিভাগে আছেন, এবং এপিএ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্যার আমাদের প্রোগ্রাম, যেটার মাধ্যমে প্রত্যেকের জবাবদিহিতা এবং টাইম বাইন্ডিংস একটা ব্যাপার থাকে, জি প্রত্যেককে খুব অ্যাক্টিভ থাকা লাগে। তো এখন আমরা স্যার আসলে বিভিন্ন দায়িত্বে থাকি, এক্সট্রা দায়িত্ব হিসেবে আমাদেরকে এপি এর একটা অংশ দেওয়া যায়, এবং দেখা যায় প্রত্যেক কোয়ার্টারের শেষে যে আমরা এত বড় একটা ইয়ার মধ্যে পড়ে যাই যে মানে অন্য কোনো কাজ করার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা অর্গানোগ্রামে এই জিনিসটা, যেহেতু মন্ত্রিপরিষদ বিভাগ ব্যাপারটা ডিল করতেছে, যে এপি এর জন্যই একজন জনবল এটা ইয়া করে দেওয়া যায় কিনা। হুম তাহলে স্যার আমার মনে হয় এটা আরো এফেক্টিভলি এবং খুবই সুচারুরূপে স্যার এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। এই যে ট্রান্সফারের ব্যাপার স্যাপার এগুলো তখন কিন্তু এই প্রবলেম গুলো স্যার থাকবে না। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসলে যদিও আমরা সফটওয়্যারে ট্রেনিং করছি, কিন্তু এই প্রশ্নগুলো আসলে আমাদের কাছে নতুন না, প্রায়ই আসে আর কি। তো আপনাকে ধন্যবাদ, আপনি উত্থাপন করেছেন। তো আমাদের আপনাদের যেমন এপিএটা একটা পারফরমেন্স, আমাদেরও একটা পারফরমেন্স। ক্যাবিনেটের একটা পারফরমেন্স হচ্ছে যে সবাইকে এপিএ সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেওয়া। হ্যাঁ, তো সেটা এই মুহূর্তে আমাদের সেট আপ দিয়ে এটা কখনোই সম্ভব না, কিন্তু আমাদের যেটা পারফরমেন্স ইন্ডিকেটর আমাদের এপিএ ক্যাবিনেটের মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের নতুন সফটওয়্যারে একটা অংশ তৈরি করছি যে আপনার প্রত্যেকটা, আমাদের জেমস এর নাম শুনেছেন আপনারা, যে আমাদের জেমস এর মাধ্যমে এটা একটা এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার। সেইখানে
প্রত্যেকটা সরকারি কর্মচারীর তথ্য লিপিবদ্ধ থাকবে। সেইটার অর্থাৎ প্রত্যেকের এনআইডির এগেনস্টে একটা তথ্য সন্নিবিষ্ট হবে। তো সেইটার মধ্যে একটা তথ্য হচ্ছে ওই এনআইডির এগেনস্টে কে কয়টা ট্রেনিং পেয়েছে এপিএ সংক্রান্ত, এপিএমএস সফটওয়্যার সংক্রান্ত। আপনি সরকারি কর্মচারী, আপনি আজকে হয়তো কৃষি মন্ত্রণালয়ে আছেন, কালকে হয়তো অন্য কোথাও গিয়েছেন বা অন্য কোনো অফিসে গিয়েছেন, কিন্তু আপনি কিন্তু আছেন সরকারি চাকরিতে। এখন আপনি যদি এপিএ সংক্রান্ত ট্রেনিংটা পাইলেন মানেই কিন্তু এটা আপনার জন্য একটা সম্পদ। তো কে কয়বার পেল। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনি বারবার বিভিন্ন অফিসে যাচ্ছেন, আপনাকেই বারবার পাঠাচ্ছে, আপনি এপিএ সংশ্লিষ্ট, কিন্তু অন্যরা পাচ্ছে না। তো এই জন্য আমরা এনআইডির এগেনস্টে কে কয়টা ট্রেনিং পেলো এপিএ সংক্রান্ত, এপিএমএস সফটওয়্যার সংক্রান্ত, সেগুলো আমরা একটা মনিটরিং এর মধ্যে নিয়ে আসছি নতুন সফটওয়্যারে। তো সেই অনুসারে আমরা পরে ট্রেনিং প্ল্যান করব। অর্থাৎ এমন যেন না হয় যে একই ব্যক্তি বারবার আসছেন, অথবা কেউ একবারেই পায়নি, এমন ধরনের লোক যেন আমরা কমিয়ে আনতে পারি। ওই যে বললাম ডেটা সেন্ট্রিক ডিসিশন নিতে হবে আমাদের সামনে। ওই আপনি আমাদের আগের অভ্যাসটা কি ছিল, যে আমরা ট্রেনিং থ্রু করে দিলাম, কে কে আসবে এটা আপনারা ঠিক করলেন, হয়ে গেল। তাতে হচ্ছে কি হয়তো তেলা মাথায় তেল হয়ে যাচ্ছে, একই লোক ট্রেন পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না। কিন্তু এখন আমরা ওই এনআইডি এগেনস্টের ডেটা নিয়ে আমরা ট্রেনিং গুলো আয়োজন করব, সেটা খুব অচিরেই শুরু হবে। আর যেটা দ্বিতীয়টা বললেন সেটা হচ্ছে আমরা গতকালকে সিলেটে একটা ওয়ার্কশপ করেছি, সেখানে একজন প্রফেসর এসেছিলেন শাহজালাল ইউনিভার্সিটি, তিনিও এই কথাটা বললেন। ওনার কথাটা আমরাও বলি আসলে, সেটা হচ্ছে কি যে আমাদের একটা মোটিভেশন দরকার আছে। মোটিভেশন বলতে ধরেন এখন আমরা এপি এর এগেনস্টে কাজ করি, একটা মানে হয়তো বা একটা ওই যে র্যাঙ্কিং হয় এরকম, কিন্তু শুধু র্যাঙ্কিং করলে হবে না। এটার ফার্স্ট স্টেজ হচ্ছে এইটা, সেকেন্ড স্টেজ হচ্ছে এইটার এগেনস্টে তাহলে আপনার লাভ ক্ষতি কি। আপনাকে যদি ভালো করেন তাহলে তো একটা রিওয়ার্ড দিতে হবে, আপনি যে খারাপ করলেন তাহলে পানিশমেন্ট দিতে হবে। সেইটা তাহলে এই রিওয়ার্ড পানিশমেন্ট কিন্তু শুধু টাকা পয়সা না, হইতে পারে সেটা টাকা পয়সা, অথবা আপনার বিদেশ ভ্রমণ, অনেক কিছু হতে পারে। কিন্তু মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পারফরমেন্সের ভিত্তিতে প্রমোশন, তারপরে আপনার রিক্রুটমেন্ট, আপনি কোথায় যাবেন, এই বিষয়গুলো যদি পারফরমেন্সের ভিত্তিতে নির্ধারিত না হয় তাহলে পারফরমেন্স ম্যানেজমেন্ট কেন করছে। অর্থাৎ যে ভালো তাকে আরো ভালো কিভাবে করা যায়, তাকে পুরস্কৃত কিভাবে করা যায়, এই ডিসিশন গুলোর ভিত্তিতে আমরা কিন্তু এইচআর ম্যানেজমেন্ট করছি না। ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স ম্যানেজমেন্টের মানে দ্বিতীয় স্টেজ। অর্থাৎ আপনি এখন আছেন লোয়ার লেভেলে, হায়ার লেভেলটা হচ্ছে ওইভাবে নির্ধারিত হয়। তো আমরা আসলে হায়ার লেভেলে এখনো পৌঁছতে পারি নাই। আমাদের এপিএ সংস্কৃতি খুব বেশি পুরাতনও না। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো যেটা যত দ্রুত সম্ভব এটাকে আমরা এইভাবে নিয়ে আসা। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ক্যাবিনেট এটা নিয়ে একসাথে কাজ করছে। আপনারা দেখবেন যে এপিএ এবং এপিআর কিন্তু অনেকটা একই টাইপের, একই কনসেপ্টে তৈরি করা। হ্যাঁ, যে ব্যক্তিগত মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক মূল্যায়নের মধ্যে লিঙ্কিং করতে হবে। লিঙ্ক না থাকলে আপনি কোনোদিন পারফরমেন্স ম্যানেজমেন্ট সফল করতে পারবেন না। সেই লক্ষ্যে কাজ করছি আমরা, একটু হয়তো সময় লাগবে। তো আর আর কেউ কোনো প্রশ্ন করবেন প্লিজ? স্যার হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। স্যার একটু সেটা হলো কি যে স্যার একটা বিষয় হলো আমার কিন্তু অধীনস্থ অফিস হলো প্রায় 800, জেলা উপজেলা এবং অঞ্চল মিলে 800-র মতো অফিস। জি তো এদের সবাইকে কিন্তু ট্রেন করা দরকার, যেটা আপনাদের পক্ষে সম্ভব না, মানে মন্ত্রণালয় ক্যাবিনেট পক্ষে সম্ভব না, মন্ত্রণালয় পক্ষে সম্ভব না, এটা আমাদের ডিএই থেকেই দিতে হবে। জি কিন্তু একটা বিষয় কি স্যার, যে যেমন শুদ্ধাচারের কিন্তু কর্মকাণ্ড কম হলেও তাদের কিন্তু একটা বাজেট আছে, নির্দিষ্ট টাকা আছে, এই যে তারা কিন্তু কাজ করে আগায় যেতে পারতেছে। কিন্তু আমাদের এপি এর জন্য কিন্তু আলাদা, ওই যেমন শুদ্ধাচারের জন্য কোড আছে, শুদ্ধাচার কোডে টাকা হ্যাঁ বরাদ্দ যায়। হ্যাঁ এপি এর জন্য কিন্তু এরকম কোনো কোডও করা নাই বা কোনো বরাদ্দ নাই, যার ফলে আমরা এই যে যেমন আমাদের 6 মাস পর পর একটা ফিডব্যাক দিতে হয়, সেই ফিডব্যাকটার ওয়ার্কশপ করাও আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। মানে ওই ডিএ এর মূল ফান্ড থেকে টাকা চাইলে অনেক সময় টাকা পাওয়া যায় না, বা তারা ব্যস্ত থাকে, অন্য তাদের তো প্ল্যান থাকে। হ্যাঁ, তো এপিএ শুধু এপি এর জন্য কোনো টাকা কিন্তু মানে অ্যালোকেট করা নাই। না, তো ঠিক আছে, এইটা এটা কি আপনার কোনো শুদ্ধাচারের এটা মতো এরকম কোনো কোড কি এপি এর জন্য করা যায় কিনা, না, যাতে ঠিকই আছে। আমরা এটা আমরা ট্রেনিং আসলে গুলো বা ওয়ার্কশপ গুলো করতে পারি? উদ্যোগ নিয়েছিলাম। হ্যাঁ, এখন আসলে তার পরপরই আপনার করোনা এবং বৈশ্বিক যে অবস্থাটা, আপনার যুদ্ধ পরিস্থিতি, এগুলো কারণে আসলে একটু সংকোচনমূলক অবস্থায় যাচ্ছে। আর কিছুদিন পরেই হয়তো আমরা এটা ব্যবস্থা করে ফেলবো। মানে শুদ্ধাচারের কোড আছে, ওই একইভাবে আমরাও হয়তো এখন আপনারা যেটা করতে পারেন যে আপাতত ইন্টারনাল ট্রেনিং এর অংশ থেকে অভ্যন্তরীণ যে 60 ঘন্টা প্রশিক্ষণ, সেখানে আপনারা আপাতত এখন আয়োজন করতে পারেন, কিন্তু ভবিষ্যতে এটার জন্য এটা খুব ব্যবস্থা চাপ করা। হয়ে যায়, কারণ হ্যাঁ, ওটার ওর জন্য তো আলাদা ব্যবস্থা। প্ল্যান থাকে, উইং এর হ্যাঁ প্ল্যান থাকে, হ্যাঁ সেখান হ্যাঁ, থেকে তারা আসলে আমাদের দিতে চায় না। দিতে চায় না। হ্যাঁ, এটা যাক, এটা একটু জটিল হয় এটা আর কি। এটাও আমাদের আসলে ভাবনার মধ্যে আছে আর কি। জি। ডক্টর ইব্রাহিম খলিল, আপনি হাত তুলেছিলেন, কিছু বলবেন কিনা? আসসালামু আলাইকুম। জি আমি ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, ফোকাল পয়েন্ট বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। জি
কথাগুলো চলে আসছে, আবার দুই একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। আসলে দেখা যাচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা এপিএর ফোকাল পয়েন্ট আছি, মনে হচ্ছে এপিএ বাস্তবায়ন করাটা তাদেরই দায়িত্ব। মানে অথরিটি লেভেল বলেন বা অন্যদের কাছ থেকে সেই ধরনের কোঅপারেশন গুলো সেভাবে আমরা পাই না অনেক সময়। এখানে যারা আছেন, আমরা কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন সময় কথা বলি, তো দেখা যাচ্ছে যে আসলে মনে হচ্ছে যে আমরাই তাদেরকে পুশ করতে হবে, বিভিন্ন জনকে প্রমাণক দেন, রিপোর্ট দেন বা এইভাবে বাস্তবায়ন করতে হবে। হায়ার অথরিটি আমাদের বিষয়টা সেভাবে উপলব্ধি করতে পারে। তো এটার ব্যাপারে আপনারা একটু পদক্ষেপ নিতে পারেন। আমি জানি আপনি দীর্ঘদিন যাবত এই লাইনে কাজ করতেছেন, সেটা একটা লিঙ্কেজটা যাতে হায়ার অথরিটির মধ্যে আনা যায়। আরেকটা হলো যে আসলে আমাদেরকে ফোকাল পয়েন্ট যারা আছি, অফিসের কাজের বাইরে কিন্তু আমাদের রুটিন যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে বাদ দিতে পারছি না। তো ফলে আমরা এক্সট্রা শ্রম দিতে হয়। এমনও দেখা যাচ্ছে, আমি জানি প্রত্যেকের ফ্যামিলির সাথে আমি কথা বলছি প্রত্যেকের সাথেই, তো দেখা যায় যে ফ্যামিলিতে একটা আনস্টেবল অবস্থায় থাকে, তো এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছু নাই। হ্যাঁ, তো এক্সট্রা যদি আমাদের রিমুনারেশন যেটা আপনি উল্লেখ করলেন, হ্যাঁ কোনো একটা আপনার যদি আমাদের একটা সম্মাননা থাকে, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা অনেকে উৎসাহিত হবে। এটা একটা। আর ওটা তো অলরেডি ইমরান সাহেব বললেন যে আসলে এপি এর জন্য কোনো বরাদ্দ নাই, সেটার ব্যাপারে আপনারা আমি আশা করি যে জি। ধন্যবাদ। না, ধন্যবাদ। শুধু আপনার প্রথম প্রশ্নটার একটু উত্তর দিব। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলেন, আসলে এই পরিস্থিতিটা আমাদের শুধুমাত্র বাংলাদেশে হয়েছে এমন না। যখন পারফরমেন্স ম্যানেজমেন্ট শুরু হয়, ম্যাক্সিমাম দেশে এটা ফেস করেছে। আমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ারিং এ যেটা আমরা জানতে পেরেছি, এইটা সমাধান, একমাত্র সমাধান হচ্ছে ওই পারফরমেন্সকে লিঙ্ক করতে হবে প্রতিষ্ঠানের সঙ্গে, ব্যক্তিগত পারফরমেন্সকে, নইলে তারা এটাকে ওন করে না। তো এইটার লিঙ্কিংটা কিরকম, ম্যাক্সিমাম দেশে কি যেটা করে, আপনারা যদি আমাদের এপিআইটা ভালো করে খেয়াল করে দেখবেন যে একটা সংযোজনী 3, হ্যাঁ যত মনে পড়ে সংযোজনী 3 বা 2, ওখানে বলা হচ্ছে যে আমার আহ, এই যে একটা সূচক, এই সূচকটা কোন অনুবিভাগ, কোন অধিশাখা বা কোন শাখা এই কাজটা করবে, সেটা উল্লেখ করতে হয়। তো আমাদের এপিআইতে এখন পর্যন্ত সেটা উল্লেখ পর্যায়ে আছে। কিন্তু অন্যরা যেটা করে সেটা হচ্ছে যে যখন ওই সূচকটা আপনার ফেল করে বছরের শেষে, তখন ওই যে ওই অনুবিভাগ, ওই শাখার যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমাদের যেমন ইনথি আছে ওইখান থেকেও তাদের নামগুলো চলে আসে। আবার এপিএআরটা যুক্ত হবে আমাদের ওই ওই লিঙ্কের সঙ্গে। তখন কি হবে, তার যে এসিআর বা এপিআর, সেইখানে ওই কাজটা ফেল হলে তার এপিআর ওই নাম্বারটা কাটা চলে যাবে। হ্যাঁ, অর্থাৎ সোজা কথা, একবার প্রতিষ্ঠানের জন্য কোনো একটা কাজের জন্য সে দায়িত্বপ্রাপ্ত, সেইটা তার কারণে যদি ফেল করে থাকে তাহলে তার প্রাতিষ্ঠানিক কাটাটাও যাচ্ছে, আবার তার ব্যক্তিগত এপিএ তো কাটা যাবে। তো এই লিঙ্কিংটা আসলে দরকার আছে, কারণ নইলে ওইটা সবাই ভাবে যে, এবং শুধু তাই না, অফিস প্রধানও অনেক ক্ষেত্রে মনে করেন যে আরে এটা তো এপিএ টিমের কাজ ছিল, এপিএ টিম এটা পারে না। কিন্তু এপিএ টিম আসলে খালি তথ্যগুলো অ্যাকুমুলেট করে, সে পুরো অফিসকে অর্গানাইজ করে অফিসের সব কাজ করে, তাহলে অফিস প্রধান করবে কি? এই কনসেপ্টে আসলে ভুল আছে। তো সেই কনসেপ্ট গুলো ধীরে ধীরে মানুষের মধ্যে ক্লিয়ার হবে, আর এই লিঙ্কটা হয়ে গেলে আমার মনে হয় এই সমস্যাগুলো সমাধান হবে। আর বাকিগুলো আসলে উত্তর আপনারা আমি দিয়ে দিয়েছি, আশা করি এগুলো খুব অচিরে আপনার প্রতিফলন পাবেন আর কি আমাদের ওটা। আচ্ছা, আপনি ডক্টর মোহাম্মদ মহসিন আলী মন্ডল, আপনি হাত তুলেছেন। জি, থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। আপনি অনেক সাবলীল ভাবে হাতে কলমে জিনিসগুলোকে শিখিয়ে দিলেন। এটা মানে আমার মনে হয় যে আমি ফোকাল পয়েন্ট হওয়ার পরে এই প্রথম সফটওয়্যার বিষয়ক একটা ট্রেনিং পেলাম। আমি মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট ডিভিশনকেও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমি দুই তিনটে কথা বলতে চাই। প্রথম কথাটা হলো যে আপনি যে জিনিসটাকে বলছেন আইএপি, ইন্ডিভিজুয়াল অ্যাকশন প্ল্যান, ইন্ডিভিজুয়াল অ্যাকশন প্ল্যান গুলো যদি ওইভাবে থাকে, সিআরএ প্রতিফলন ঘটানো যায়, তাহলে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। আসলে ওই জায়গাটার চেয়েও বেশি জরুরি যেটা, যে আমাদের যে এপিএ, যে আমাদের প্রতিটা অর্গানাইজেশনে একটা কমিটি করা, যে এই কমিটি গুলা দেখা যাচ্ছে যে টোটাল টাইম মনে হয় ফোকাল পার্সন, এটা তারই দায়বদ্ধতা। মানে আমাদের এই বিনার ফোকাল পয়েন্ট স্যার যেটা বলেছিলেন, বিষয়টা কিন্তু এরকমই আমার কাছে মনে হয়েছে। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, দেখা গেল যে এটা টিম ওয়ার্কটা না হয়ে ফোকাল পার্সন বেসড কাজটা হচ্ছে, এবং যার কারণে যে পার্সোনাল লাইফ যেটা, সেটা বলতে কিছুই থাকতেছে না। অনেকে আমি দেখছি ঈদের দিনেও এপিএ কে মনে করেন যে এপিএ কাজ করতে হচ্ছে, জি। এরকমও হয়েছে। হাওয়ার কাজকে আমরা করব, কিন্তু মানে আনন্দবিহীন কাজ তো কাজ হবে না, এবং সেটা কোয়ালিটি ওয়ার্কও আমরা হবে না এটা। তো সেই জায়গাটায় আপনারা একটা দেখেন যে কিভাবে এটা মানে কমিউনিটি বিল্ডিংটা করা যায়, এটা একটা বিষয়। আর কারণ আপনাদের
এপিএ করার মানে কি আমাদের ম্যাক্সিমাম আউটপুটটা বের করে নিয়ে আসে, এটাই তো আপনাদের মূল থিমটা জি হলো জি এবং অথেন্টিক, আমি স্পেসিফিক কথা বলবো, স্পেসিফিক কাজ করব, এটাই। কিন্তু গদবাঁধা কথা দিয়ে তো এপিএ হবে না। হুম, এই জিনিসগুলো খুব ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে শশার যে থিমটা নিয়ে আছে সেটা খুব সুন্দর। এখন আরেকটা বিষয় হলো এর সঙ্গে যেটা আমার মানে জানার কথা, যে প্রথম জিনিসটা হলো যে অনেক অফিস একসঙ্গেই তো ঢুকবে। কারণ আপনি বলবেন এতগুলো অফিস যদি একসঙ্গে ঢুকে তাহলে আসলে সফটওয়্যার লোড নিতে পারে না। কারণ যখন এই সফটওয়্যারটা করা হয় তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনি করে সফটওয়্যারটা ডেভেলপ করা উচিত ছিল। হুম, হুম, এটা আমার অভিমত আর কি, হুম, ব্লেম দিচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা যখন মানে ইনপুট দিতে যাই আমরা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে, তখন কিন্তু অনেক সময় দেখা গেল যে আমাদের অন্য রুটিন ওয়ার্ক যে আমরা কাজগুলো করতে পারি না, সারাদিন একটা মনে করেন এপিএ এই ইনপুট দেওয়ার জন্য ব্যস্ত থাকি। হুম, তো সব রেডি করে যদি দেখা যায় যে আমি হতাশা আমার ভিতরে কাজ করে, যে কাজ করে তো সেই জায়গা থেকে সফটওয়্যার যে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা। আর এরপরে যেটা সকল কিছু মনে করে রান করে যদি আর্থিক প্রণোদনা থাকে, হুম, আর্থিক প্রণোদনা না থাকলে মানে সেই জায়গাটা রান করানো কঠিন হয়। তো এখানে এফিএ এরও যদি ওরকম বিষয়গুলো থাকে যে এফিএ মানে যারা আমরা মিটিং করি সেখানেও যদি একটা সম্মানিত একটা ইয়া থাকে এবং এপিএ যদি অর্থনৈতিক কোডও একটা আপনারা ইম্পোজ করতে পারেন, সেই বিষয়ে অ্যালোকেশন গুলো যদি ওইভাবে করে দিতে পারেন, আমার মনে হয় মানে ইট উইল রান পজিটিভলি। আর থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দরভাবে আপনি বুঝিয়েছেন, এই জন্য থ্যাংকস এগেন অ্যান্ড এগেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আসলে ওনার সঙ্গে আমার যোগাযোগও হয় আপনার, উনি উনি বেশ রাত জেগেও কাজ করেন, বিভিন্ন সময় আমার সঙ্গে পরামর্শও করেন। তো আমি খুশি হয়েছি যে আসলে ওনার যে এপি এর প্রতি একটা টান, তো আমি আসলে আপনার ভালো লাগে যে এরকম কয়েকজন আছেন যে আপনারা এপিএ কে ওন করেন। তো ওনার কথার মধ্যেই একটা অংশ এসেছে যে আমার সফটওয়্যারটা স্লো হয়ে যায়। আসলে এই সফটওয়্যারটা স্লো এই মুহূর্তে আমরা সমাধান করতে পারছি না, কি জন্য? আমাদের আরেকটা সফটওয়্যার রেডি হয়ে আছে। তো রেডি হয়ে আছে, এটাকে আমরা ব্যাচ অনুসারে ধীরে ধীরে বিভিন্ন অফিসে দিয়ে দিব। যে প্রথমে মন্ত্রণালয়গুলোকে দিব, তারপর দপ্তর সংস্থা দিব, তারপরে মাঠ পর্যায়ে অফিসগুলোকে আমরা দিয়ে দিব। তো এই দেওয়ার সময় কিন্তু আমার পুরাতন সফটওয়্যারের লোডটা মোটামুটি কমে আসবে। তো এই জন্য আমরা পুরাতন সফটওয়্যার রিসোর্স বাড়াতে পারছি না, আমরা আসলে নতুন সফটওয়্যার রিসোর্স বাড়িয়ে দিয়েছি, অনেকখানি বাড়িয়ে দিয়েছি। তো আমার মনে হয় আপনারা হয়তো আর একটা বা দুইটা কোয়ার্টার সমস্যা হয়তো ফেস করলেও করতে পারেন, তারপর থেকে এই সমস্যা থাকবে না। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারে ই নথি যেমন প্রতিদিন কাজ হয়, তো যার ফলে সব সময় একটা লোড থাকে। কিন্তু আমাদের কিন্তু এই সফটওয়্যারটা দেখা যাচ্ছে যে 4টা কোয়ার্টার এবং এপিএ দাখিলের সময় এবং এপিএ মূল্যায়নের সময়, অর্থাৎ বছরের 5 থেকে 6টা সময় টপ লোডে যায়, আর বাকি সময় একবারে রিসোর্স লাগে জিরো। তো যার ফলে আমাদেরকে একটা হিউজ টাকা গুনতেও হচ্ছে, কিন্তু সবসময় আমরা এটাকে ইউজও করতে পারছি না। এই জন্য দুইটা সফটওয়্যার জন্য আসলে রিসোর্স আমরা এই মুহূর্তে নিতে পারি না, একটাতেই আমরা বরাদ্দ বাড়িয়ে দিচ্ছি। কিন্তু এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে আমাদের হয়তো 5 থেকে 6 মাস লাগতে পারে আর কি, তাছাড়া আপনাদের ঠিক হয়ে যাবে। আর যে প্রণোদনার কথা বললাম, এটা আসলে অস্বীকারের কোনো কারণই নাই। পারফরমেন্স ম্যানেজমেন্টের যে বিভিন্ন দেশের যে বিভিন্ন পারফরমেন্স ম্যানেজমেন্ট সব জায়গায় বলা হচ্ছে উপযুক্ত যদি আপনি মূল্য মানে রিওয়ার্ড এবং পানিশমেন্ট না দিতে পারেন, হ্যাঁ, সেটা এমন না যে পানিশমেন্ট বলতে তার চাকরি চলে যাওয়া, এরকম না, এগুলোর অনেক রকম ধরন আছে। একইভাবে এক মানে আপনাকে কিভাবে প্রণোদনা দেওয়া যায়, এই জিনিসগুলোকে যতক্ষণ আপনি এনশিওর করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আসলে পারফরমেন্স ম্যানেজমেন্ট মানুষ ওন করবে না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমরা সেটার পদ্ধতি বের করার চেষ্টা করছি, সেটা একটা আর্থিক বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদেরকে আসলে অর্থ বিভাগের সঙ্গে বসতে হচ্ছে বারবার। তো আশা করি এটা খুব অচিরেই সলভ হবে, এটা প্রত্যেকেরই হয়তো বক্তব্য, প্রত্যেকেরই চাওয়া। তো সময়ের সাথে সাথে এটা হয়তো সলভ হয়ে যাবে আর কি। তো ধন্যবাদ আপনাদেরকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। স্যার আমি একটু কথা বলতে চাই। বাংলাদেশ জি কৃষি প্লিজ। গবেষণা কাউন্সিলের ফোকাল জি পয়েন্ট বলছিলাম, জি। ডক্টর সুরাইয়া পারভীন। হ্যাঁ জি। আসলে স্যার আমার ডিভিশনাল আরেকটা গুরুত্বপূর্ণ মিটিং থাকায় আমি পুরো সময়টা শুনতে পারিনি, সেজন্য আ- দুঃখিত। আমাদের আমাদের এটা কিন্তু তবে রেকর্ডটা আমি দিয়ে দিব, হ্যাঁ, মানে জি জি এই sure, মিটিং শেষ স্যার। হয়ে গেলে আমি রেকর্ডটা নোটিশ বোর্ডে দিয়ে দিব। জি, তবে যে বিষয়টা মানে আমার একটু দৃষ্টিগোচর হয়েছে আর কি, আসলে আমরা আহ, খসড়া তো দাখিল করেছি, আগামী অর্থ বছরের যে খসড়াটি আমরা তৈরি করেছিলাম, তো খসড়াটি দাখিলের পরে আমাদের যে ঊর্ধ্বতন অফিস কৃষি মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা ফিডব্যাক সভা হয়েছে। তো সভা হওয়ার পরে আমাদের কিছু কারেকশন ছিল,
তো সেখানে আসলে আমরাও হয়তো বা মিস করেছি, কিংবা তারাও হয়তো বা ইনফরমেশনটা দিতে মানে ভুলে গেছেন যে আগামী 30 তারিখের মধ্যে এটা আমাদেরকে সাবমিট করতে হবে। জি তো আমরা আসলে সেই ধরনের নির্দেশনা না পাওয়াতে আসলে 30 তারিখের মধ্যে আমরা মানে চূড়ান্তটা দাখিল করতে পারিনি। জি এটা আমার হয়তো ব্যক্তিগত কমিউনিকেশনের গ্যাপটা হয়েছে। তো আসলে স্যার মানে পরবর্তীতে এই বিষয়ে যদি আমাদেরকে একটু আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে একটু অ্যালার্ট করা হয় আমাদের মাধ্যমে বা নোটিশের মাধ্যমে যে আপনাকে এত তারিখের মধ্যে অবশ্যই আপনাকে দাখিল করতে হবে, তাহলে কিন্তু স্যার আমরা অ্যালার্ট হয়ে যায়। যেমন এই এর আগের বার কিন্তু টাইম টু টাইম আমাদেরকে বারবারই বলে দেওয়া হয়েছে যে আপনারা এত টাইমের মধ্যে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, আমরা কিন্তু মিস করিনি। তো এইবার কোনো মতে হয়তো বা গ্যাপ হয়েছে। আমি কৃষি মন্ত্রণালয়ে জিজ্ঞেসও করেছিলাম যে চূড়ান্তটা কবে দাখিল করতে হবে, বাট তারাও আমাকে হয়তোবা তারাও বিষয়টা অতটা অবগত ছিলেন না। জি আরেকটা বিষয় স্যার, ক্যাবিনেট থেকে যেমন খসড়া দাখিলের জন্য কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল হুম, যে দপ্তর সংস্থা অবশ্যই 25 থেকে 28 তারিখের মধ্যে খসড়া আইপিএফ দাখিল করবে। জি কিন্তু চূড়ান্তর ক্ষেত্রে এই ধরনের কোনো নোটিশ আসলে আমাদের মানে চোখের সামনে আসেনি, হয়তো ক্যালেন্ডারে ছিল কিন্তু আচ্ছা আমরা দেখিনি। এরকম একটা নোটিশ যদি মানে এপিএমএস সফটওয়্যার খোলার সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে ভাসতো, তাহলে হয়তো বা এই মিসিংটা হতো না। মানে হুম, আসলে এখানে একটু গ্যাপ হয়ে গেছে, সেটা আমি বলছি। আচ্ছা আর স্যার যেটা আমি একটু বলতে চাই, আমরা যেহেতু একটা মানে আমাদের প্রফেশনটাই পুরোপুরি টেকনিক্যাল, আমাদের অনেকগুলো দায়িত্বের মধ্যে এটি একটি দায়িত্ব আর কি। যেমন আমার উপর যদি 10টা দায়িত্ব থাকে, যেমন আজকে আমার একসাথে 3টা মিটিং, মানে এখন আমি কোনটা রেখে কোনটাতে জয়েন করবো এরকম অবস্থা আর কি। তো জি স্যার মানে যেহেতু আমাদের অনেকগুলো দায়িত্বের মধ্যে এটা একটা দায়িত্ব, কাজে আমাদেরকে যদি একটু আগে থেকে অ্যালার্ট করা হয় বা বলে দেওয়া হয়, তাহলে স্যার আমাদের জন্য একটু সুবিধা ঠিক হয় আর আছে কি কাজটা করতে। জি জি স্যার, তো এটুকুই। তো ধন্যবাদ। আপনার বক্তব্যের মূল বিষয়টাই হচ্ছে যে সময় মতো আসলে নোটিফাই না হওয়া, এটাই আসলে মূল বক্তব্য। জি তো আমার কাছে মনে হয় যে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার সাইড থেকে, আমি আর এখন না দেখাই, ছোট্ট করে একটুখানি দেখাবো। সেটা হচ্ছে যে আপনার এপিএ টিম নামে একটা অংশ আছে, ঠিক আছে? জি এপিএ টিম নামে একটা অংশ। এই এপিএ টিমের মধ্যে আপনারা যদি ফোকাল পয়েন্ট এবং টিম লিডারের আপনাদের অফিসে মোবাইল নাম্বারটা যদি আপনারা ঠিকঠাক ভাবে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আমরা সময়ে সময়ে বিভিন্ন রকম নোটিশ বা তথ্য, যে যেমন এই যে এত তারিখের মধ্যে আপনার হয়তো 3 দিন বাকি আছে, এই অবস্থায় আপনাদের মোবাইলে আমরা এসএমএস পাঠাই। হ্যাঁ, এটার হ্যাঁ, ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছুই মাঝে মধ্যেই পাঠাই। তো জি এইটা একটু চেক করে দেখবেন যে আপনাদের অফিসের যে অ্যাকাউন্টটা, সেখান থেকে আপনাদের এপিএ টিম লিডার এবং ফোকাল পয়েন্টটা ঠিক করা আছে কিনা, তাহলে মাঝে জি, মধ্যে এটা নোটিফাই স্যার হবেন। ঠিক করা নেই। এটা মানে 2016 সাল থেকে 18 সাল পর্যন্ত একজন ছিল, তার ও, নাম্বারটাই ওখানে ইনপুট করা এই আছে। আমি এখন আজকে, বারবারই আমার ঊর্ধ্বতন অফিসকে জি ইনফর্ম করেছি যে এটা একটু চেঞ্জ করতে হবে, কিন্তু না, আসলে এটা এইটা কিন্তু, তারাও করতে এটা পারেনি। এটা জি, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না, এটা আপনার অ্যাকাউন্টেই পাবেন। এই যে দেখেন এইখানে একটা, আমার অ্যাকাউন্ট থেকে আমি অনেকবার ট্রাই করেছি, বাট আই ফেল, এটা তাই না? করতে পারিনি আমি। তাহলে এটা আপনি আমাকে এখন আলাদাভাবে একটা মেসেজ দিয়েন, আমি ওটা আপনাদেরকে এটা করে দিব। কিন্তু জি নর্মালি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এটা ক্ষমতাটা দেওয়া আছে। জি হ্যাঁ, এই জি যে দেখেন এডিট জি বাটনে গিয়ে আপনি যদি ঠিক করে নেন, তাহলে জি সময় সময় আপনি মেসেজ পাবেন, জি এটা 1 নাম্বার। আরেকটা বিষয় হচ্ছে যে ড্যাশবোর্ডের মধ্যে আপনারা যে আমাদের ক্যালেন্ডার অংশটুকু পান, জি আপনার জন্য যে প্রযোজ্য অংশটুকু, সেটা আপনি আপনার টেবিলে প্রিন্ট করে রেখে দিতে পারেন, ওই যে গ্লাসের নিচে, অথবা অনেকে দেখছি জি যে জি আমরা জি 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 ঝুলায় শিওর। রাখে। হ্যাঁ, এইভাবে একটা হতে পারে। আরেকটা বিষয় তো অবশ্যই, হ্যাঁ, মন্ত্রণালয়গুলো মাঝে মধ্যে সময় সময় নোটিফাই করতে পারে, তারা একটু স্মরণ করে দিতে পারে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাহলে হয়তো জিনিসগুলো অনেকখানি সমাধান হয়ে যাবে আর কি। জি তো এফআর শাতিল সিডিবি, আপনি হাত তুলেছেন, কিছু বলবেন কিনা? স্যার সালাম আলাইকুম স্যার, আমি হ্যাঁ, একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। জি প্লিজ। আমি তুলনার মুখ থেকে বলছি স্যার। জি স্যার আমি হচ্ছে জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যেমন বললেন মাঠ পর্যায়ের অফিস সমূহকে স্যার হচ্ছে এপিএ তে অন্তর্ভুক্ত করার। জি স্যার আসলে আমি এবার কিছু ট্রাই করছিলাম তুলনা বোর্ডের মাঠ পর্যায়ের কয়েকটা অফিসকে আমি হচ্ছে অন্তর্ভুক্ত করার জন্য। তো আমার একটা অফিসে তুলা গবেষণা প্রশিক্ষণ ও বীজবপন খামারের আমাদের ওখানকার অফিস প্রধানের পদবিটা হচ্ছে কটন অ্যাগ্রোনমিস্ট ও স্যার। আচ্ছা আচ্ছা। তো এইটা আমি খুঁজে পাই নাই। আর একটা বড় বিষয় স্যার, মানে এপিএমএস সফটওয়্যারের প্রথম ট্রেনিং ওইটা আমার স্যার। তো মাঠ
মাঠ পর্যায়ে অফিসগুলোকে কিভাবে আমি অ্যাক্টিভ করতে মানে তাদেরকে আমি ইনক্লুড করব, আমার এই জিনিসটা একটু জানার দরকার ছিল আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ স্যার। প্রথম প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে আপনার কি জানি প্রশ্নটা করলেন যে প্রথমটা এক লাইনে একটু বলুন স্যার হচ্ছে ওই যে আরেকবার। আমার একটা একটা হচ্ছে মাঠ পর্যায়ে একটা অফিস, ওনার পদবি হচ্ছে কটন পদবি, হ্যাঁ হ্যাঁ, এইটাই পদবিটা তো আমি বলি। পাই না এই ও আচ্ছা পদবিটা। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি বলি, এটা একটা খুব হাস্যকর, আপনাদের অ্যাকাউন্টে সব ক্ষমতা দেওয়া হচ্ছে, খালি পদবি সংযোজনের ক্ষমতা দেওয়া নাই। এটার কারণটা হচ্ছে যে আমরা যখন পদবি সংযোজনের ক্ষমতাটা দিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে যে কেউ একজন পদবি তৈরি করছেন সহকারী কমিশনার হ্রস্বইকার দিয়ে, কেউ একজন তৈরি করছেন দীর্ঘিকার দিয়ে, অর্থাৎ সহকারী কমিশনারই আপনার প্রায় 10-20টা তৈরি হয়ে যাচ্ছে। তো তখন আসলে এই ক্ষমতাটা অন্যদের অ্যাকাউন্ট থেকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র ক্যাবিনেটে দেওয়া আছে, এখন পর্যন্ত তাই আর। তো এই শুধু কোনো একটা পদবি যদি না পান, তাহলে একটু কষ্ট করে আপনি আমার নাম্বারে একটা যদি হোয়াটসঅ্যাপে লেখেন যে এই পদবিটা নাই, আমি মনে হয় সাধারণত যদি আমি টেস্টে থাকি এই 1-2 সেকেন্ডের মধ্যে আমি এটা করে দিতে পারি। ওকে ঠিক স্যার, আছে, ধন্যবাদ স্যার। এইভাবে আপনি করবেন। আর একটা হচ্ছে যে কি জানি বললেন, আমি আবার ভুলে স্যার গেলাম। মাঠ পর্যায়ের মানে এই যে অফিসগুলোকে ও যে ইনক্লুড হ্যাঁ, করবো স্যার, এই এটা জিনিসগুলো এই আমাদের জিনিসটা জানা হচ্ছে নেই। যে এই জিনিসটা আসলে আপনি হয়তো ট্রেনিংটা পাননি, কিন্তু আমি এপিএমএস সফটওয়্যার ঠিক আগে যে ট্রেনিংটা দিয়েছিলাম সেটা ছিল এই সংক্রান্ত, যে মাঠ পর্যায়ের অফিস একটা হচ্ছে সংস্থা অ্যাড করা, আর একটা হচ্ছে ব্যবহারকারী অ্যাড করা। তো অবশ্যই আপনাদের মন্ত্রণালয় বা দপ্তর সংস্থা পর্যায়ে অবশ্যই কোনো না কোনো কর্মকর্তা আছেন যারা এগুলো পারেন। তো আপনারা তাদেরকে রিসোর্স পার্সন দিয়ে আপনি আপনাদের একবারে টেকনিক্যাল হ্যান্ড যারা, মানে আপনার এমন কোনো অফিসার টফিসার যুক্ত করতে হবে না, যারা এই সফটওয়্যারে যুক্ত কাজ করবে তাদেরকে দিয়ে একটা আপনি জুমে হোক বা ফিজিক্যাল হলে তো আরো ভালো, আপনি একটা ট্রেনিং এর আয়োজন করে ফেলতে পারেন। হ্যাঁ, তাহলেই দেখবেন যে জিনিসটা সলভ হয়ে যাবে। আমাদের পক্ষে আসলে এত মানুষকে রিচ করা আসলে সম্ভব হবে না, আচ্ছা কিন্তু আপনার লোকাল রিসোর্স আচ্ছা, দিয়ে যদি লাগে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, যখন এই যে, বলবেন আমি আপনাকে সাপোর্ট তো দিতে পারবো। এরকম ঠিক কিন্তু আছে, আপনাদের আছে মন্ত্রণালয়ে। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। এরপরে প্লিজ আর কেউ। আরো দুজন হাত তুলেছিলেন আপনারা, জাকারিয়া সিলেটে আছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, আমি মোহাম্মদ জাকারিয়া, উপসহকারী কৃষি অফিসার। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে সিলেট আঞ্চলিক অফিস অতিরিক্ত জি পরিচালকের কার্যালয়ে আছি। জি। আমি মূলত এখানে স্যার এপিআর বিকল্প ফোকাল পার্সন হিসাবে কাজ করতেছি, এবং এপিআর সাথে আমি সেই 2016 সাল থেকে জড়িত। ও, এবং ভালো। এবং এই আমার ডিপার্টমেন্ট থেকে অনেকবার আমি ট্রেনিং পেয়েছি, জি সিলেট বিভাগীয় কমিশনার অফিস থেকেও ট্রেনিং পেয়েছি কয়েকবারই। এবং আমার যেটা স্যার, এপিএম সফটওয়্যার হওয়ার পর থেকেই তো আমরা শতভাগ সফটওয়্যারের মাধ্যমে কাজ করতেছি। আর আমার এখানে আমার অধীনস্থ হলো, আমার অফিসের অধীনস্থ 4টা জেলা অফিস আছে এবং জি 41টা উপজেলা কৃষি অফিস আছে। জি। তো আমি গত 2 বছর যাবতেই এবং শতভাগ আমার 4টা জেলা অফিস এবং 41টা উপজেলা কৃষি অফিস এপিএম সফটওয়্যার মাধ্যমে আমরা এপিএ সাবমিট করতেছি এবং রিপোর্ট গুলা প্রদান করতেছি। এবং এই ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর যে ফোকাল পার্সন ইমরান স্যার, উনি সার্বক্ষণিকভাবে সহায়তা করতেছে যখন যেখানে আমরা প্রবলেম করতেছি। আর এখন সাধারণত আমার অঞ্চলের প্রবলেম গুলো আমি নিজেই সলভ করে থাকি, আমার হ্যাঁ উপরের দিকে মোটামুটি তেমন একটা যাওয়া লাগে না। হ্যাঁ, এটা কি স্যার, আমাদের কাজ করতে মানে কোনো সমস্যা হচ্ছে না। তবে স্যার, ওই যে ধন্যবাদ। ট্রেনিং এর যদি স্যার একটু বেশি ব্যবস্থা করা যায়, উপজেলা কৃষি অফিস গুলা যারা আছে টেকনিক্যাল যারা কাজ করতেছে, জি, হয়তো তারা আরো একটু সমৃদ্ধ হবে। এই যে এটা দেখেন, মানে এইটাই আসলে আমরা চাচ্ছিলাম যে আপনাদের কেউ কেউ আছেন যে পারেন, আর কেউ কেউ আছেন পারেন না। এই যে ট্রান্সফারটা হচ্ছে, এই যে জি স্যার। উনি কিন্তু শিখে নিয়েছেন কারোর সঙ্গে যোগাযোগ করে, এই ট্রান্সফারটা খুব জরুরি, বুঝছেন? মানে ট্রান্সফার বলতে নলেজ ট্রান্সফারটা। তো এইটা হলে হবে কি, একটা কমন সেট আপ হয়ে যাবে আপনাদের মন্ত্রণালয়গুলোতে, তখন কিন্তু কাজ করতে আপনি আজকে হয়তো বদলিযোগ্য চাকরি, আপনার বদলিযোগ্য চাকরি যদি হয়ও, আপনি 100 তো কোনো একটা অফিসে যাবেন, সেখানে আপনি এটা সেবা দিতে পারবেন। আবার যদি অবশ্যই। আপনার বদলিযোগ্য না হয়, তাহলে তো আরো ভালো, যে একটা ইনস্টিটিউশনাল মেমোরি তৈরি হবে। তো এরকম এটাই আসলে আমরা চাচ্ছি। তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। যদি আহ, একবারেই সম্ভব না হয় আপনাদের লেভেলে সলভ করা, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রথম যে নাম্বারটা দেওয়া আছে ওইটাতে আমার হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, আপনারা এইটাতে যোগাযোগ করতে পারেন আর কি। তো আর যদি কিছু না থাকে আমি শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের 11:30 শেষ করার কথা ছিল। তো আমরা মোটামুটি 20 মিনিট আলোচনা করেছি, এর বাইরেও। যদি আর কিছু না থাকে তাহলে আমি শেষ করে দিই, হ্যাঁ, আপনাদের সঙ্গে মিটিংটা। ঠিক আছে, তাহলে আমি মিটিংটা শেষ করলাম। হ্যাঁ, ধন্যবাদ সবাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং অসংখ্য। আমরা আপনার কাছে অনেক সহায়তা পাই, আমার পক্ষ জি থেকে বিশেষ ডিএ থেকে আমরা খুব সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে। জি, তো আমরা থ্যাংক ইউ। মোটামুটি ভালোই আগাচ্ছি। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি। হ্যাঁ। স্যার।